আসসালামু আলাইকুম, আমি নদী। আমাকে কি চিনতে পারছো? ওয়ালাইকুম আসসালাম। চিনব না কেন? আপনি আমার ওয়াইফ। ও যাক ভালো, আমি যে তোমার বউ সেটাও জানো। তা আসতে কি পারবো? এই রুমে আমার যেমন অধিকার আছে তেমন আপনারও আছে। এখানে অনুমতির দরকার নাই। আয়ানের কথাগুলো শুনে নদী রুমে প্রবেশ করে বলল, একবার তো আমার দিকে তাকালেও না। নিয়ত করে এসেছো নাকি আমার দিকে তাকাবেও না? নদীর কথা শুনে আয়ান বই থেকে চোখ সরিয়ে নদীর দিকে তাকিয়ে কিছুটা চমকে গেল। নদী আয়ানের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, সারাদিন কি বই পড়ো? কি বই এটা? উপন্যাস, বৃষ্টি বিলাস। ও আচ্ছা। জি। আবার বইয়ের দিকে কেন তাকাও? বউ রেখে কেউ বইয়ের দিকে তাকায় নাকি? সরি, কিছু বলবেন কি? আয়ানের কথা শুনে নদী মোটেও আশা করে নাই। নদী মনে মনে ভাবতে লাগলো, আমাকে মনে হয় ও সত্যিই পছন্দ করে নাই। করবে কি করে? আমি তোর সিনিয়র। আমি কি সোজা ওকে জিজ্ঞেস করব? কি হইল? কি ভাবেন? কিছু বলবেন নাকি? আচ্ছা আয়ান, তুমি কি আমাকে পছন্দ করো না? আমি তোমার সিনিয়র দেখে কি তুমি আমাকে মেনে নিতে পারছো না? আমাকে যদি মেনে না নিতে পারো, আমি কিছু করতে পারবো না। কারণ আমার ফ্যামিলি তোমার ফ্যামিলি মিলে আমাদের বিয়ে করিয়েছে, আর মেয়েদের বিয়ে একবার হয়। আমি এত মহান না যে বলবো আমাকে ছেড়ে দিয়ে নিজের পছন্দের বিয়ে করো। অত মহান হতে পারবো না। আমি তোমাকে প্রথমে মেনে নিতে পারতাম না, বাট আস্তে আস্তে আমি তোমাকে নিজের স্বামী হিসেবে মেনে নিয়েছি। তাই আমার পক্ষে সম্ভব না তোমাকে ভুলে যাওয়া। নদী এক নিঃশ্বাসে সব কথা বলে দিতে নিঃশ্বাস ফেলে। আয়ান পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, নিন, পানি খান। হাঁপিয়ে গেছেন। আয়ানের কথা শুনে নদী হাতে পানির গ্লাস নিয়ে খেতে যাবে, সাথে সাথে আয়ানের দিকে তাকিয়ে বলল, আমি সিরিয়াস। আমি আমার স্বামীকে ছেড়ে দিতে পারবো না। এখন তুমি আমাকে অপছন্দ করো, আস্তে আস্তে আমার সাথে মিশো, আমাকে সময় দাও, নিজেও সময় নাও। তাহলে দুজনের ভেতরে যদি ভালোবাসার সৃষ্টি হয়, তাহলে না হয় সারা জীবন একসাথে থাকবো, এক হয়ে যাব। আর যদি দেখি একেবারে তোমার আমাকে লাগবে না, তখন আমি বুঝে গেলে নিজের থেকে চলে যাব। কিন্তু ফাঁকা মাঠে গোল না করে চলে যেতে পারবো না। নদীর কথা শুনে আয়ান ভ্রু কুঁচকে তাকালো। আয়ান নদীকে বলল, আপনার কি অতিরিক্ত কথা বলার অভ্যাস নাকি? ইয়া মানে? হ্যাঁ, আমি একটু বেশি কথা বলি। ও আচ্ছা। আচ্ছা, তুমি কি আবারও চলে যাবে? না, তাহলে? আপনাদের ভার্সিটিতে ভর্তি হব। কি বলো? সত্যি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। নদী খুশিতে আয়ানকে জড়িয়ে ধরে আয়ানের কোলে বসে। গালে চুমু দিলে নদী আয়ানের দিকে তাকাতে নদী লজ্জা পেয়ে গেল। আয়ান ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। নদী লজ্জা পেয়ে তাড়াতাড়ি কোল থেকে নেমে দৌড়ে পালিয়ে গেল। আয়ানের মুখে হাসি ফুটে উঠল। আয়ানের আম্মু নদীর চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকতে থাকতে রুমে ঢুকে বলল, কি ব্যাপার? ও এভাবে দৌড়ে চলে গেল কেন? তেমন কিছু না আম্মু। কি করিস? কিছু না আম্মু। কিছু বলবে? তোমাকে কিছু বলার জন্য আসলাম। বলো। আয়ানের পাশে আয়ানের আম্মু বসে বলল, আজান, বিয়েটা যেভাবে হোক, বিয়ে যেহেতু একবার হয়েছে সেটা ভাঙা সম্ভব না। রিলেশন করলে ভেঙে আরেকটা ধরা যায়, কিন্তু বিয়ে এতটাই সহজ না। বিয়েটা সারা জীবনের জন্য একটা বন্ধন, একজন জীবন সঙ্গী পাওয়া, যাকে নিয়ে সুখ দুঃখে সময়টা পার করিয়ে দেওয়া যায়। আয়ান ওর আম্মুর দিকে তাকিয়ে বলল, আম্মু আসলে কি বলতে চাচ্ছ সেটা বলো। আমি বাচ্চা না, আমি ভার্সিটিতে ভর্তি হব। এখন যথেষ্ট বড় হয়েছি। সোজা সাপটা কথা বলো। ঘোরানো পেঁচানো কথা ভালো লাগে না। আমি বলতে চাচ্ছি, তুই তো এখন বাসায় থাকবি, তুই নদী আর মিশেক, তাহলে একে উপরের দুইজন বুঝতে পারবি। আমি আশা করি নদী মেয়েটিকে ভালোবাসলে তুই ঠকবি না। নদী বয়সে তোর বড় হতে পারে, কিন্তু মেয়েটা অনেক মিশুকে, বাচ্চা স্বভাবের, আর ওই সবাইকে ভালোবাসতে জানে, সবার সাথে সুন্দর মিশে যায়। ওর মনে কোনো ঘোর ব্যাজ নেই, সরল একটা মেয়ে, যা মুখে আসে সেটাই বলে দেয়। আম্মু, আমি তোমাদের কথা শুনে যেহেতু এখানে ভর্তি রাজি হয়েছি, নদীকে সময় দেওয়ার জন্য বলেছ, আমি সবকিছু মেনে তো এখানে এসেছি। আমি আমার সাধ্য মতো ওনার সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করব। আয়ানের কথা শুনে আয়ানের আম্মু খুশি হয়ে আয়ানের কপালে চুমু দিয়ে বলল, আমি জানতাম
আমার বাবা আমার কথা শুনবে। বাবা, কি করব বল? তো দাদু বিয়েটা দিল তার মেয়ের সাথে সম্পর্ক ভালো রাখার জন্য। এখন এই ফ্যামিলিতে তোর বড় ভাইয়া বিয়ে করে ফেলেছে। তুই একমাত্র ভরসা ছিলি, যার কারণে তোর সাথে বিয়েটা দিয়ে দেয়। হুম, বুঝেছি আম্মু। আচ্ছা তুই থাক, নদীকে দিয়ে কফি পাঠিয়ে দিচ্ছি। থাক আম্মু, আমি বাহিরে যাব। তোর ফুপির সাথে দেখা করতে যাস। আচ্ছা। আয়ান বইটা রেখে নিচে গেল। আয়ানকে দেখে নদী তাড়াতাড়ি করে আতিয়ার ওড়নার নিচে গেল। সবাই হাসতে লাগলো। রাফির বউ বলে উঠলো, ভাই, আমার ননদের সাথে কি করছো? এত লজ্জা কেন পাচ্ছ? উনি ভালো জানে কেন পাচ্ছে। আপু, তোমার কিছু লাগবে কি? আমি বাহিরে যাচ্ছি। আমার কিছু লাগবে না, তোর বউয়ের থেকে জিজ্ঞেস কর। আপনার কি কিছু লাগবে? এই ভাই, তুমি এখনো আপনি বলো কেন? ও তোমার বউ হয়, তুমি করে বলা শিখো। জি ভাবি, চেষ্টা করব। কি হইলো বলেন না। আমার কিছু লাগবে না, চকলেট নিয়ে আসলে কিছু মনে করব না। আয়ান নদীর কথা শুনে ভ্রুকুচকে তাকালো। নদী লজ্জা মাথায় মুখ তুলে তাকালো। আয়ান রূপার দিকে তাকিয়ে বলল, ভাবি, আপনার কি কিছু লাগবে? না ভাই, তুমি যাও ঘুরে আর চকলেট বেশি করে নিয়ে আসো। চকলেট আবার নাও থাকতে পারে। কেন? কত ছোট আছে। ভাবি, তুমি কি আমাকে শোষা কইলে? আমাকেও বলেন। দুইজন রাগী ভাবে তাকালে রূপা দুইজনের কান ধরে বলল, ছোছাদের নিজের থেকে তাদের চরিত্র দেখিয়ে দিলে। দুইজন লজ্জা পেয়ে গেল। নদী হাত সরিয়ে বলল, চুপ করো, আমার বর আমার জন্য তো আনবে, আর তোমাদের একটু করে দিমুনি। রাফি ভাইয়া নিয়ে এসে দিলে আমাদের যেভাবে দিতে আমিও দিব, আর আতিয়ার জামাই হইলে ওইও দিবে, তাই না? হ্যাঁ। তিনজন হাসাহাসি করতে লাগলো। আয়ান বের হয়ে গেল। সন্ধ্যার দিকে আয়ান বাসার ভেতরে ঢুকলো। দেখলো ওর ফুপিরা সবাই এসেছে। আয়ান সালাম দিল। ওর ফুপিরা সালামের উত্তর নিল। নদীর আম্মু বলল, আমার মেয়ে জামাই আমার বাড়ি গেল না, কিন্তু বড় আপার বাড়ি ঠিকই গিয়েছিল। ফুপি, এভাবে বলছেন কেন? বড় ফুপির বাসা কাছে ছিল, তাই গিয়েছিলাম। আর আস্তে আস্তে সবার বাসায় যাওয়া যাবে। আমি তো আর চলে যাচ্ছি না, এখানে থাকবো। সত্যি এখানে থাকবে? হ্যাঁ। নদী, আতিয়া, রূপা তিনজন নিচে নামতে আয়ান নদীর দিকে চকলেট এগিয়ে দিলে সবাই চোখ বড় বড় করে ফেললো। রূপা আতিয়া নিতে যাবে, সাথে সাথে নদী দৌড় যেতে নিবে। যেই পড়ে যাবে সাথে সাথে আয়ান পেটে হাত দিয়ে ধরে ফেললো। নদী ভয়ে চোখ বন্ধ করে যেই দেখলো কোথাও বেঁধে ঝুলে আছে, চোখ খুলে দেখে আয়ান। নদী লজ্জায় তাড়াতাড়ি দাঁড়িয়ে গেল। আয়ান নদীকে দাঁড় করিয়ে বলল, আপু, ভাবি আপনাদের জন্য আনছি তো, এই নেন আপনারা। দুইজনের হাতে দুইটা দিলে রূপা বলল, এটাই তো আমার জন্য আনছো, বাট নদী আমার ভাগ দাও। আমার জামাই তো তোমাকে নিয়ে এসে দিয়েছে, তাহলে এখান থেকে কেন চাও? আমার জামাই কি তোমাদের নিয়ে এসে দেয় নাই? তাও তো দুজন আমার রুমে গিয়ে লুকিয়ে খাও তো। দাও দাও। রূপা নদীর তর্ক শুনে সবাই হাসতে লাগলো। আয়ানের আম্মু বলল, আমার বড় বৌমা তো ভুল বলে নাই। নদী, এখন তোরটার ভাগ দে। আমি কি তোমার ছেলের বউ না? আমার সাথে শত্রুতা কেন করো? ওইসব বলে ব্ল্যাকমেল করে চলবে না। এই আতিয়া, ধরো। দুইজন মিলে নদীকে সারা বাড়ি ঘোরাতে লাগলো। আয়ান ওর ফুপাদের সাথে বসে সবার সাথে কথা বলতে লাগলো। আপনারা সবাই এসেছেন, এতে আমি অনেক খুশি হয়েছি। ধন্যবাদ আপনাদের। আয়ানের কথা শুনে ওর ফুপিরা বলল, আরে ধন্যবাদ দেওয়ার কি আছে? এতদিন পর আমাদের ভাতিজা দেশে এসেছে আর আমরা দেখা করব না, এটা কি হয়? আয়ান সবার সাথে কথা বলতে লাগলো। 10টার দিকে সবার সাথে খাবার পেয়ে আয়ান সোজা রুমে চলে গেল। রুমে গিয়ে বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে থেকে ভাবতে লাগলো, আমি আসাতে কত মানুষ খুশি। আমার মা, বাবা, বোন, ভাই, আত্মীয় স্বজন সবাই খুশি। অথচ তুমি আমাকে সহজে পেয়ে আমাকে প্রতিনিয়ত ইউজ করে গেছো। তোমার মতো বেইমানের জন্য আমি নিজের মূল্যবান জীবন দিতে নিয়েছিলাম। তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আমার বন্ধুকে হারলাম।
তুমি কেন আমার লাইফ নিয়ে এমন করলে? তোমার কারণে আজ আমি হাসতে ভুলে গেছি। তুমি আমাকে এত বাজেভাবে না ঠকালেও পারতে নোভা। আয়ানের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। আয়ান আকাশের দিকে তাকিয়ে থেকে ভাবতে লাগলো। আল্লাহ, আমার এই কষ্ট যে সহ্য হচ্ছে না। আল্লাহ, আমি ওকে কিভাবে ভুলে যাব? আমি কেন ওকে ভুলতে পারছি না? আল্লাহ, আমাকে ধৈর্য দেন। আয়ানের বুকের ভিতরে ঝড় উঠতে লাগলো। হঠাৎ করে দুজনের হাসাহাসি পাওয়া গেল। আয়ান তাড়াতাড়ি চোখ মুছে বারান্দা থেকে ঘরে প্রবেশ করলো। দেখলো নদীকে সুন্দর করে সাজিয়ে রূপা আতিয়া ধাক্কা দিয়ে ভেতরে দিয়ে বলল, সুন্দরী বউ রেখে গেলাম, সকালে আমাদের জন্য ট্রিট রেখো। রূপা কথাগুলো বলে আতিয়াকে নিয়ে চলে গেল। দরজা চাপিয়ে দিয়ে নদী লজ্জা পেয়ে আয়ানের দিকে তাকালো। আয়ান বিরক্ত হইল। নদী কিছু বলতে যাবে, আয়ান বিরক্ত হয়ে পেছনে ঘুরে বারান্দায় চলে গেল। নদীর বিষয়টা অনেক খারাপ লাগলো। নদী আয়ানের পিছন পিছন বারান্দায় গিয়ে বলল, আমাকে কি সুন্দর লাগছে না? তুমি এভাবে চলে আসলে কেন? আয়ান কোনো কথা বলল না। নদী আয়ানের কাঁধে হাত দিয়ে ঘুরিয়ে দিয়ে বলল, ভালো না লাগলে আমার দিকে তাকিয়ে বলো ভালো লাগছে না, তাহলে আমি সব খুলে ফেলবো। আয়ান বিরক্ত হয়ে রাগে হাত সরিয়ে দিয়ে বলল, ভালো লাগছে না, এখান থেকে যাবেন। আয়ানের রাগী কণ্ঠগুলো শুনে নদী চোখে পানি আর ধরে রাখতে পারল না। নদী বারান্দা থেকে বের হয়ে সোজা সবকিছু খুলে ফেলতে লাগলো আর কান্না করতে লাগলো। আয়ান আকাশের দিকে তাকিয়ে থেকে চোখের পানি ফেলতে লাগলো। আয়ান রাগে গ্রিলে সজোরে ঘুষি মারলো। আয়ান চোখের পানি ফেলতে ফেলতে ভাবতে লাগলো, আমার কেন ওকে এত মনে পড়ে? কেন আমি ওকে ভুলতে পারি না? আমি কেন এত নির্লজ্জ হইলাম? আমি কত অভিনয় করব? আমার বুকের ভিতরে যে তার প্রতিটা কথাই তীরের মতো বিঁধে আছে। আমার বুকের ভিতরে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। আমি ওকে কিভাবে বোঝাবো আমি ওকে ছাড়া কখনোই ভালো থাকতে পারবো না? আমি ওকে নিজের জীবনের থেকেও ভালোবাসি। ওই কেন আমাকে বুঝলো না? কিভাবে ওই মিথ্যা অপবাদ দিল? আয়ান নিজের মনকে শক্ত করার চেষ্টা করতে পারল না। আয়ানের চোখে পানি কোনাগুলো বিন্দু হয়ে গড়িয়ে পড়তে লাগলো। আয়ান গ্রিলে মাথা ঠেকিয়ে কান্না করতে লাগলো। আর এইদিকে নদী কান্না করতে করতে সব খুলে ফেললো। নদী খাটের উপর হয়ে শুয়ে থেকে কান্না করতে লাগলো। নদীর ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ আয়ানের কানে আসলে আয়ান চোখ মুছে রুমে প্রবেশ করতে চমকে উঠলো। নদী ব্লাউজ সায়া পরে আছে আর সবকিছু ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে আছে। আয়ান কিছুক্ষণ আগের কথা ভাবতেই নিজের উপরে রাগ হতে লাগলো। আয়ান ভাবতে লাগলো, উফ, আমি কি পাগল হয়ে গেছি নাকি? ওর স্বামীর সামনে ওই সুন্দর করে সেজে এসেছিল। তুই আয়ান প্রশংসা করা বাদ দিয়ে রাগে কেন কথা বললি? উফ, নিজে কষ্ট পাইছস দেখে ওই মেয়ের লাইফটা নিজের লাইফের মতো নরক বানাতে পারিস না? তুই ভালোবাসা পাস নাই দেখে কি ওই মেয়েটা তার স্বামীর ভালোবাসা পাবে না নাকি? আয়ান, নিজেকে কন্ট্রোল কর। ওই তোর স্ত্রী, অন্যজনের রাগ ওর উপরে কেন খাটাবি? তোর লাইফটা ধ্বংস হয়েছে তাই বলে অন্যজনের মনে কষ্ট দিতে পারস না? আয়ান নিজের সাথে যুদ্ধ করতে লাগলো। আয়ান রাগে হাত মুঠো করে নিয়ে ভাবতে লাগলো, উফ, আয়ান কন্ট্রোল। ওই তোর স্ত্রী, ওর সম্পূর্ণ অধিকার আছে তোর উপরে। তুই ওর অধিকার থেকে বঞ্চিত করতে পারস না। মরে তো যাইতে চাইতেছিলি, সেখানে না হয় সবার সাথে অভিনয় করে যা। নিজের দুঃখ নিজের মাঝে থাক, অন্যের উপরে কেন প্রকাশ করবি? তুই তো একটা জীবন্ত লাশ। তোর এত কিসের আবেগ, এত কিসের রাগ অভিমান? এইসব বাদ দে। নিজে ভালো না থাকলি অন্যের মুখে হাসি রাখার জন্য অভিনয় তো করতে পারবি। আয়ান কথাগুলো ভাবতে থাকলো। বেশ কিছুক্ষণ নিজেকে বুঝিয়ে আয়ান নদীর কাছে গেল। নদীর কাঁধে হাত দিতে গিয়েও আয়ানের চোখের সামনে প্রিয়ার মুখ ভেসে উঠতে লাগলো। আয়ান হাত গুটিয়ে নিল। নদী ফুপিয়ে কাঁদতে থাকলো। আয়ান উঠে যেতে নিলেই নদী বলল, নিজের স্ত্রীকে ছুঁয়ে দেখতে গিয়েও হাত গুটিয়ে নাও? এত অসুন্দর আমি যে আমাকে স্পর্শও করা যায় না? নদী কথাগুলো বলে ঘুরে তাকিয়ে কান্না করতে লাগলো। নদীর মুখখানা দেখে আয়ানের কিছুটা মায়া লাগলো। আয়ান নদীর পাশে বসে নদীকে বসিয়ে দিয়ে থুতনি ধরে বলল, আহারে, কত কান্না করছেন। আপনার মেকআপ ধুয়ে গলে গেছে।
চোখের কাজলগুলো নিচের দিকে চুয়ে পড়ছে। মনে হচ্ছে আহটের ভূত এসেছে। নদী আয়ানের কথা শুনে রাগে মারতে লাগলো আর বলতে লাগলো, আমি কোনো মেকআপ করি নাই, শুধু কাজল দিয়েছি। আমাকে কি মেকআপ সুন্দরী মনে হয় নাকি? নদীর বাচ্চাদের মতো মারতে দেখে আয়ান ফিক করে হেসে হাত দুটো মুঠোর ভিতরে নিয়ে বলল, কাঁদলে ভূতনিদের মতো লাগছে। আপনি এক কাজ করেন, এভাবে কান্না করেন, এ হে ভূতের মতো করেন, আমি ভিডিও করি। আয়ান ফোন বের করে নদীকে ভিডিও করতে নিলে নদী লজ্জায় আয়ানের বুকে ঝাঁপিয়ে পড়ল। আয়ান হাসতে লাগলো। আয়ান ভিডিও সেভ করে নিল। আয়ান ফোন রেখে হাসতে লাগলো। নদী লজ্জায় কিল ঘুষি দিতে দিতে বলল, কুত্তা বিড়াল, হাসলে দাঁত ভেঙে ফেলবো। আয়ান নদীর স্পর্শে অন্য কিছু টের পাইল। আয়ান তাড়াতাড়ি করে নদীকে সরিয়ে দিয়ে বলল, সরি ওই রকম ব্যবহার করার জন্য। আমাকে সত্যিই ভালো লাগছিল না? সুন্দর লাগছিল। তাহলে বললে কেন সুন্দর লাগছে না? একটু মজা করলাম যে কেমন ভাবে নেন, বাট কে জানতো আপনি এভাবে সব ফেলে কান্নাকাটি করে গড়াগড়ি করবেন। গড়াগড়ি খাই নাই, আমার অনেক কষ্ট হয়েছে। এমন মজা করবে না, জানো কত আগ্রহ নিয়ে এসেছিলাম। তোমার চোখে যেন আমাকে ভালো লাগে, যাতে তুমি অন্য নারীর দিকে আকর্ষণ না হও। নদীর কথা শুনে আয়ান বলে ওঠে, অন্য নারীর প্রতি কি আকর্ষণ হব? আমার ঘরের বউ তো ন্যাচারাল সুন্দর। সত্যি? জি, চলো এসব গুছিয়ে নেই। নদী উঠে আয়ানের সাথে গোছাতে লাগলো। আয়ান নদীর দিকে তাকাতেই নেশা লেগে যেতে লাগলো। আয়ান নিজেকে কন্ট্রোল করে সব গুছিয়ে নেওয়া শেষ হইলে আয়ান খাটের উপরে শুয়ে পড়লে নদী লাফ দিয়ে আয়ানের উপরে উঠে পড়লো। আয়ানের গলায় বুকে কিস করতে লাগলো। আয়ান ধাক্কা মারতে গিয়েও কিছুক্ষণ আগের কথা মনে পড়তেই আয়ান থেমে গেল। নদী আয়ানের হাত দুইটা খাটের সাথে চেপে ধরে ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। নদীর স্পর্শে আয়ান নিজেকে কন্ট্রোল করতে না পেরে নদীর উপরে ঝাঁপিয়ে পড়ল। দুইজন একে অপরকে আদর করতে লাগলো। অনেকক্ষণ আদর করতে করতে দুইজন ক্লান্ত হয়ে গেল। নদী আয়ানের দিকে তাকিয়ে লজ্জা পেয়ে গেল। আয়ানের বুকে মুখ লুকালে আয়ান বলল, বউ কি লজ্জা পাচ্ছ নাকি? হো। আচ্ছা ঘুমাও। আয়ান নদীকে বুকে জড়িয়ে ঘুমিয়ে গেল। সকালে আয়ানের ঘুম ভাগলে দেখে নদী রুমে নাই। আয়ান উঠে গোসল করে ওয়াশরুম থেকে বের হইল। আয়ান ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হয়ে নিল। আয়ান নিচে নামতেই সবাই আয়ানের দিকে তাকালো। রূপা আতিয়া এসে বলল, দেবরজি, আমাদের টাকা, সুন্দরী বউ উপহার দিয়েছি, এইবার সোজা সুন্দরভাবে টাকা দাও। আয়ান ভ্রুকুচকে তাকিয়ে কিছুক্ষণ ভেবে বলল, ভাইয়া ভাবি আর আপু যে ভিক্ষা করে কোনো খোঁজ রাখো? দেখো কত সুন্দর করে হাত পেতেছে। আয়ানের কথা শুনে সবাই হেসে ফেলল। নদী এসে হাজির হয়ে বলল, আমিও ভাগ পাই, টাকা দেন ছোট সাহেব। সুন্দরী বউ পাইছেন, বাসর ঘরের টাকা দেন। ভাইয়া আরেকটা ফকির এসেছে ঘরের ভিতরে। এত ফকির কই থেকে এসেছে? সবাই হাসলে। নদী আতিয়া রূপা রাগে কোমরে হাত দিয়ে তাকিয়ে থাকলে আয়ান ঢোক গিলে বলল, আরে শুনেন, রাগ করেন না, আমি এখন বের হব, রাতে আপনাদের ট্রিট দিব, আর এখন যদি চান তাহলে 5,000 টাকা দিব। আয়ানের কথা শুনে সাথে সাথে তিনজনের রাগ গলে গেল। তিনজন দাঁত কেলিয়ে বলল, টিট নেব, বাট পরে যদি ভুলে যাও। আমি কথা দিলে কথা রাখি, আমি কারো কথা ভাঙি না। কই যাবে? ভার্সিটিতে। ভাইয়া চলো বাহিরে খাবো, সময় নাই দেখো। বাবা, অল্প খেয়ে যাও। খালামণি, আমি সকালে তেমন কিছু খাই না। আম্মু, এক গ্লাস পানি দিও তো। আমি নিয়ে আসছি। আর খালি পেটে পানি খাবে নাকি? হুম। আয়ান, এই নে পানি আর ডিমটা খেয়ে নে। আয়ান পানি খেয়ে দিল। ডিমটা খেয়ে রাফির সাথে বের হয়ে গেল। আব্বু বলল, তিনজন কি খবর? আমার পেট ব্যথা করছে আম্মু, আমি আজ যাব না। আমারও কেমন মাথা ঘোরাচ্ছে। আয়ানের আব্বু নদীর দিকে তাকালে নদী বলল, আমি কি যে বাহানা দেই। ও হ্যাঁ খালামণি, আমার না বমি বমি পাচ্ছে। ওয়াক। তিনজনের ফন্ডামি দেখে আয়ানের আম্মু তিনজনের কান বলে দিয়ে বলল, কিছু আজ বললাম না, মা বাবার আদর খান, আগামীকাল দেখাবো মজা পড়াচোরগুলো। সবাই হাসলো। নদীর আব্বু বলল, আফা, আয়ান সত্যিই এখানে থাকবে? হ্যাঁ,
যাক, শেষমেশ রাজি হয়েছে। রাজি কি আর হয়? কত ব্ল্যাকমেল না দিয়েছি। ভালো করছো। পরাচরগুলো খাবার খেয়ে নে। আম্মু, আমি কিন্তু পোড়াচোর না। তুমি বলতে পারো তোমার ছেলের মন চুরি করছি, মন চোর। রূপার কথা শুনে আয়ানের আম্মু প্রপোজকে তাকালে তিনজন দৌড়ে চলে গেল। আয়ানের ফুপি বলে উঠল, আমার মেয়ে শাশুড়ির মতো ফাজিল হয়েছে। বরফা, সবাই হেসে ফেলল। ওইদিকে আয়ান রাফির সাথে গিয়ে ভর্তি হয়ে নিল। আয়ান প্রথম দিন ক্লাস করলো। আয়ানের কয়েক পরিচিত বের হইলে সবার সাথে আয়ান ক্লাস করলো। 1:30 আয়ান বাসায় চলে গেল। আয়ান বাসার ভিতরে প্রবেশ করলে নদী, আতিয়া, রূপা প্রপোজকে তাকিয়ে বলল, হাজবেন্ড, আপনি কি ক্লাস করে আসলেন? হুম। বাহ, ভর্তির দিনেও ক্লাস করলেন। ভাই, তুই পড়া ছাড়া কিছু বোঝোস না, তাই না? আপনাদের চকলেট এইটা খান আর বকবক বন্ধ করেন। রূপা নদীকে ধাক্কা দিয়ে তুলে দিয়ে বলল, জামাই এসে যে সেবা করা বাদ দিয়ে বসে আছো, ভাই আমারটা আমাকে দাও। আতিয়া রূপাকে 2টা চকলেট দিয়ে দিল। নদী বাচ্চাদের মতো মুখ বানিয়ে আয়ানের ঘাম মোছার ভান করতে করতে বলল, আমার জন্য নিয়ে আসো নাই? না তো আপনি খান না শুনলাম, তাই আর কি। রুমে যাও, অন্য চকলেট দিবে। আয়ান লজ্জা পেয়ে গেল। আয়ান বলল, আপু, চলো রুমে যাই। আয়ান আতিয়াকে দেখে লজ্জা পেতে লাগলো। আয়ান নদীর হাত সরিয়ে দিয়ে চকলেট দিয়ে চলে গেল। নদী রাগী লোক নিয়ে বলল, আবারও ইগনোর করা শুরু করছে। দূর বোকা মহিলা, সর সামনে থেকে। আমি বড় বোন আসি দেখে শরমে চলে গেছে। কচু, কোনো কিছুই বোঝোস না। আতিয়ার কথা শুনে নদী ভ্রুকুচকে তাকালো। আতিয়া তাকাতেই নদী আতিয়ার চকলেট থেকে একটা বাইট নিয়ে দৌড়ে চলে গেল। আতিয়া বলে উঠল, সোসা। নদী পেছনে ঘুরে ভেঙচি দিয়ে চলে গেল। আয়ান গোসল করে তোয়ালে পরে বের হতে দেখে নদী ওর ফোনে কি যেন করছে। আয়ান বলে উঠল, কি করছো? তোমার এই ছবিটা অনেক সুন্দর হয়েছে। জিম করতে? নদী আয়ানের দিকে তাকাতেই আয়ানের বডি দেখে নদী বলে উঠল, রাতে তো খেয়াল করি নাই, কি হট লাগছে তোমাকে। ওই এভাবে তাকাও কেন? নদী আয়ানের দিকে এগিয়ে আসতে নিলে আয়ান পিছিয়ে যেতে লাগলো। আয়ান সোফার সাথে বেজে উঠে ফেলে সোফার উপরে। নদীর সাথে সাথে আয়ানের উপরে শুয়ে পড়ল। আয়ানের 2 হাত চেপে ধরে ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। আয়ানের চোখের সামনে নোফার হাসি মুখটা ভেসে উঠল। আয়ান ধাক্কা দিয়ে সরিয়ে দিল। নদী ফ্লোরে পড়ে গেল। নদী কোমরে ব্যথা পেল। নদী রাগ করে বলল, এইভাবে আমাকে ধাক্কা কেন দিলে? এখানে আমি কি ভুল কিছু করেছি? আমি কি আমার স্বামীকে কিস করতে পারবো না নাকি? এখন বলো না, এটা মজা করে ধাক্কা মারছো। তোমার মজা হোক বা যা ইচ্ছা হোক, একবার তো ভাবতে পারতে ধাক্কা যে দিচ্ছি যদি পড়ে গিয়ে ব্যথা পায়। নদী রাগে উঠে পড়ল। আয়ার নদীর হাত ধরে টান দিয়ে নিজের কোলে বসিয়ে দিয়ে মাথার পিছন ধরে ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। নদী রাগে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, দরকার নাই। নদী উঠে চলে যেতে নিবে সাথে সাথে আয়ান হাত ধরে বলল, সরি। নদী কোনো কথা না বলে সোজা নিচে চলে গেল। আয়ান সোফায় ঘুষি দিয়ে বলতে লাগলো, ধুর, কি যে করি না। ওই আমার বউ আমাকে কিস করবে, আদর করবে, এটা স্বাভাবিক। ধুর, আমি পাগল হয়ে যাব। আয়ানের নিজের উপরে রাগ হতে লাগলো। আয়ান উঠে আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে পরে নিল। আয়ান নিচে গেলে দেখে রূপা হাই তুলতে তুলতে বলছে, থাকো, যাও ঘুমাও গা। নদী, আয়ান এসেছে, খাবার দিয়ে ঘুমিয়ে যাও গা। আমিও যাই। আতিয়ার রূপা চলে গেল। নদী আয়ানের জন্য খাবার বেড়ে দিতে লাগলো। আয়ান চেয়ারে বসে বলল, বউ, সরি। নদী চুপচাপ খাবার এগিয়ে দিয়ে চলে যেতে দিলে আয়ান নদীর হাত ধরে ফেললো। নদী এক ঝটকায় সরিয়ে দিয়ে চলে গেল। আয়ান বলে উঠল, খাবার না খেয়ে থাকলে অন্তত খাবার খেয়ে যাও। দেখো, এভাবে চলে গেলে আমি কিন্তু উঠে গেলাম। নদী কোনো কথা না বলে চলে যেতে লাগলো। আয়ান উঠে চলে যাওয়ার শব্দ হইল।
নদী পিছনে ঘুরে তাকালো। নদী আয়ানের সামনে চেয়ারে বসে পড়ল। আয়ান চেয়ারে বসলো। রাগ আমার উপরে, খাবারের উপরে কেন রাগ করেছো? আমার ক্ষুধা নাই, যাকে খাবার দিয়েছি সেই যেন খেয়ে উঠে যায়। তোমাকে আমি খাওয়াই দেই। দরকার নাই, আমার ক্ষুধা, আমি খেয়ে নিব। 2টা বাজে, এখনো ক্ষুধা লাগে নাই বললে হইল নাকি? আমি অত কথা শুনতে চাই না। যার ক্ষুধা লাগছে সেই খেয়ে আমাকে মুক্তি দিক, আমার ঘুম পাচ্ছে। ওকে যাও ঘুমাও, আমার খাওয়া লাগবে না। আয়ান বলে উঠল। নদী রেগে তাকালো। আয়ানের হাত ধরে টান দিয়ে বসিয়ে দিয়ে জোর করে খাবার খাওয়া দিতে লাগলো। আয়ান নদীর মুখে দিয়ে দিলে নদী রাগি রাগি লুকে তাকিয়ে খেতে লাগলো। দুইজনের খাওয়া শেষ হইলে নদী প্লেট ধুতে রান্নাঘরে গেল। আয়ান পেছন পেছন গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে, নদীর হাতের উপরে হাত দিয়ে প্লেট পরিষ্কার করতে লাগলো। নদীর রাগি লুক নিয়ে উপরের দিকে তাকালেও আয়ান কপালে কিস করে দিল। নদীর রাগ কিছুটা কমলেও বুঝতে দিল না। প্লেট ধুয়ে রেখে নদী ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে চলে গেল। আয়ান বলল, বউজান গো, আর রাগ করেন না। আর কত রাগ করবেন? আয়ানের কথা শুনে নদী মিটিমিটি হাসলেও কিছু না বলে চলে গেল। আয়ান সিঁড়ির উপরে বসে গালে হাত দিয়ে ভাবতে লাগলো। ধুর ছাই, কেন যে ধাক্কা দিতে গেলাম। আয়ান কথাগুলো ভেবে হঠাৎ করে খাবার সময়কার দৃশ্য মনে পড়লে আয়ানের মুখে হাসি ফুটে উঠল। আয়ান ভাবতে লাগলো, এইটাই সত্যিকারের ভালোবাসা। রাগ, অথচ আমি না খেয়ে থাকবো দেখে রেগে গিয়ে আবার ফিরে এসেছে, আমাকে খাওয়াই দিল, নিজেও আমার হাতে খাইলো। আর ওই আমাকে প্রতিনিয়ত আঘাত করত। ওর জন্য কত কিছু করলাম, অথচ ওই কখনোই আমাকে ভালোবাসে নাই। তার জন্য আমার কষ্ট দেখে ওর মন খুশি হইতো। আয়ান কথাগুলো ভেবে উঠে চলে গেল। আয়ান দেখে নদী আতিয়ার সাথে ঝগড়া করছে। নদী জোর করে খাটে শুয়ে বলছে, আমি এখানে ঘুমাবো, তোমার ভাইয়ের সাথে ঘুমাবো না। তোমার ভাই আমার কোমরে ব্যথা দিয়েছে। কি করছে? হাসবি না, যা ভাবছো ওইসব না। ওই আমার উপরে বিরক্ত হয়ে ধাক্কা মারছে। তা তো দেখলাম, আমি আর ভাবি জামাই বউ রোমান্টিক ভাবে খাবার খাচ্ছিলেন। তোরা দুইজন আমাদের উপর থেকে দেখছোস? আমি দেখতে চাই নাই, রূপা ভাবির জন্যই ওই আর কি। শর্ত কথা বলিস না, আমার অনেক খারাপ লাগছে। যেটা তুই বুঝবি না, তোর তো আর জামাই নাই। কচু, আমাকে বারবার অপমান করস কেন? কথায় কথায় বলস আমার জামাই নাই। নদী রেগে কিছু বলতে যাবে, সাথে সাথে আয়ান বলল, আপু আসতে পারি? আয় ভাই, কি করছস? এই রাগ কেন করছে? আপু, ভুল করে ধাক্কা মারছি, আমি আসলে বুঝে উঠতে পারছিলাম না। ভাই তো বলছে ভুল করে করেছে। বের হয়ে যেতে বল, আমি ঘুমাবো। নদী শুয়ে পড়ল ঘুরে। আয়ান অসহায় ভাবে তাকালে। আতিয়া ইশারা করলে আয়ান নদীর কাছে গিয়ে আস্তে আস্তে নদীকে ধরতে যাবে। সাথে সাথে নদী চোখ খুলল রাগী লোক নিয়ে। নদী বলে উঠল, আতিয়া, বের করবি এটাকে? আমাকে ঘুমাতে দিবে না নাকি? বউ, সরি, প্লিজ আর রাগ করে থেকো না। আমি সত্যি বুঝে উঠতে পারছিলাম না। নতুন নতুন বুঝতে পারছো নাকি? আর রাগ করে থাকো না। এই এত কিসের গ্যাঞ্জাম? ঘুমাতে পারছি না, কি হচ্ছে? হ্যাঁ ভাবি, এটাকে সরাবেন, ঝামেলা একটা করছে। কি হয়েছে ছোট ভাই? কিছু না। আয়ান উঠে চলে গেল। এইদিকে নদী লাফ দিয়ে উঠে পড়ল। আতিয়া ব্রকুচকে বলল, এতক্ষণ রাগ দেখিয়ে এখন আবার মিটিমিটি হাসছো কেন? ভাবি, দরজা লাগিয়ে দেন। রূপা দরজা লাগিয়ে দিল। নদী লজ্জা লজ্জা ভাব নিয়ে বলল, ওই মনে হয় আমাকে একটু একটু লাইক করা শুরু করছে। তাই নাকি? তাহলে টিপ দাও। রাতে তো আমার জামাই দিব বলছে। ওটাই তো, ওই দিবে, বাট তুমি ফুচকা টিপ দিবা। ওকে, কলেজে গিয়ে দেব। বাট কেন করছো সেটা বলো। কানে কানে বলি। নদী রূপার কানে কানে বলতে লাগলো। আতিয়া আসলে নদী হাত দিয়ে সরিয়ে দিল। আতিয়া ভ্রুকুচকে তাকিয়ে থাকলো। রূপা ফিক করে হেসে দিয়ে বলল, আসলে মনে হয় ও বুঝতে পারে নাই। প্রথম না, আমি তো রাফি ভাইয়াকে বলতাম, প্রথম কাছে আসতে চাইলে চিৎকার দিতাম, কত মারছি, ভুলে গেছে। আরে ওই তো ছেলে মানুষ, তাই না? আরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যাই হোক, রাগ করছে দেখে কেয়ার করছে, ভালো লাগছে। দূর, দুজন বের হ। দুজন আমাকে ছাড়া বক বক করবে করো। এখানে ঘুমাই।
তিনজন শুয়ে পড়ল। সন্ধ্যার দিকে আয়ানের ঘুম ভাঙলে আয়ান দেখে নদী লাইট জ্বালিয়ে বের হয়ে যেতে নিলে আয়ান বলে উঠল, আম্মু কি রান্না শুরু করছে নাকি? কেন? রান্না করতে না করো, আজকে সবাই বাহিরে খেতে যাব। আচ্ছা। নদী চলে গেল। আয়ান ফ্রেশ হয়ে ছাদে চলে গেল। ছাদে গিয়ে আয়ান আকাশের দিকে তাকিয়ে থাকতে লাগলো। আয়ান ছাদে বসে থেকে নিচের দিকে তাকাতেই আয়ানের চোখ পড়ল টং দোকানের দিকে। আয়ান ছাদ থেকে নেমে পড়ল। আয়ান নিচে গেলে আয়ানের আম্মু বলল, আয়ান তোরা যা, আমাদের আবার যেতে হবে কেন? তিনজন গিয়ে খেয়ে আয়। আরে না, সবাই মিলে যায় আম্মু। আচ্ছা তোর ভাইয়া আব্বু আসুক। ওকে, আপু কফি বানিয়ে দিতে পারবে? মাথাটা ব্যথা করছে। দিচ্ছি। তুই বসে, আমি নিয়ে আসছি। বউ থাকতেও বোনকে বলে। এখানেও প্রমাণ হয় ওই যে আমাকে পছন্দ করে না। আমার ভুল হয়েছে। বউ, আপনি কি আমাকে কফি বানিয়ে দিতে পারবেন? সবাই হেসে দিল। নদী ভেঙচি দিয়ে চলে গেল। আয়ানের আম্মু বলল, ছোট ছোট বিষয়গুলো ওকে বলতে পারস না? ওই অল্পতেই অভিমান করে। তোর আব্বু ভেবে চিন্তায় কথা বলে। ওই থাকলে চা ওকে দিয়ে বানায়, না হলে হাজার কথা শুনে দেয়, না হয় অভিমান করে কথা বলে না। কি করব? আপুকে বলে তো অভ্যাস সবকিছু। অভ্যাস চেঞ্জ কর। আচ্ছা শোন, আতিয়ার হবু হাজবেন্ড দেশে এসেছে। ওদের ইনভাইট করার দরকার ছিল। কি যে করব বুঝতে পারছি না। করবে, এখানে না বোঝার কি আছে? ওরা কি মনে হয় পছন্দ করে আর ভালোভাবে আপ্যায়ন করতে পারবো কিনা। চিন্তা করো না, আমি সব ভাইয়া দেখে নিব। তুই কি পারবি? দেখো পারি কিনা। সবার সাথে টুকটাক কথা বলতে লাগলো। রাত 10টার দিকে সবাই মিলে রেস্তোরাঁ চলে গেল। একটা বড় টেবিল, সবাই বসে পড়ল। আয়ান মেনু দিয়ে বলল, সবাই অর্ডার করো। তুই কর। তোমরা আগে করো, তারপর আমি করি। সবাই অর্ডার দিয়ে দিল। অর্ডার দেওয়া শেষ করে সবাই বসে থেকে গল্প করছিল। হঠাৎ করে রূপা নদী বলে উঠল, আতিয়া, তোর হাফ প্যান্ট। নদীর কথা শুনে ভ্রু কুঁচকে তাকালো। নদী ইশারা করলে সবাই পিছনে তাকালো। আয়ান বলে উঠল, আমি একটু আসছি। আয়ান উঠে চলে গেল। আয়ান ফোনে কারোর সাথে কথা বলতে লাগলো। কথা শেষ করে আয়ান টেবিলের সামনে বসতে আয়ানের আম্মু বলল, বিআই বিহাইন, এইটা আমার ছোট ছেলে। আয়ান সামনে দাঁড়িয়ে সালাম দিতে আয়ান চমকে উঠল। রাকিবের আম্মু বলল, ওয়ালাইকুম আসসালাম। আয়ান, এটা তো দুলাভাই রাহাত আর তোর বিআই। রাহাত হাত বাড়িয়ে দিয়ে বলল, কি অবস্থা শালা বাবু? আয়ান ভদ্রতার ক্ষেত্রে হাত মিলিয়ে বলল, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া বসেন, সিট আমি নিয়ে আসছি। আমি নিয়ে এসেছি, আপনারা বসেন। সবাই বসে পড়ল। আয়ান নিচের দিকে তাকিয়ে থাকতে লাগলো। সবাই কথা বলতে লাগলো। আয়ান আড়াই চোখে দুইজন মানুষকে দেখতে লাগলো। রাহাতের আম্মু বলল, কি ব্যাপার, সবাই এত কথা বলছে, তুমি কি বিরক্ত হচ্ছ নাকি বাবা? না আন্টি, বিরক্ত কেন হব? ওই একটু কথা কম বলে তো। ও আচ্ছা। সবার খাবার আসলে খেতে লাগলো। নদী আয়ানকে বলল, এটা খাও। আয়ান নদীর থেকে খাবার নিয়ে খেতে এলো। সাথে সাথে রাকিব বলল, কি করছিস কি? তোর তো চিংড়িতে অ্যালার্জি আছে, ভুলে গেছিস নাকি? রাকিবের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আয়ানের আম্মু বলল, তাই তো আয়ান, তোর তো অ্যালার্জি আছে। রাকিব, তুমি কিভাবে জানলে? দেখে মনে হইল। আয়ান রাকিবের কথা না শুনে খেতে যাবে। নদী বলল, কি করছো? তোমার অ্যালার্জি আছে? আমি তো জানতাম না, সরি। রাখো এটা। আমার খেতে মন চাইছে। আয়ান জোর করে চিংড়ি খেতে লাগলো। রাকিব রাগে এসে হাত থেকে চিংড়ি কেড়ে নিয়ে বলল, ফাজলামি করস? কার উপরে জিদ করে খাস এইসব? রাকিব, কি ধরনের ব্যবহার হচ্ছে? তুই করে কথা বলা কেমন ভদ্রতা? বিআই, আপনি বেশি ওভার থিঙ্কিং করছেন। আমারটা আমাকে দেন। চুপ কর, বেশি কথা বলবি না। আপনার কি সমস্যা বুঝলাম না। আয়ান, তোমার অ্যালার্জি, সেটাও কেন খাইতে চাচ্ছ?
আমার ইচ্ছে হয়েছে তাই। জিদ কম কর, সবার সামনে মায়ের খাইতে মন না চাইলে চুপ থাক। আমি কি খাইলাম না খাইলাম আপনার সমস্যা কি? আমার অনেক সমস্যা আছে। আজান, তুই এর রকম কেন করছিস? সরি আম্মু। রাকিব গিয়ে বসে পড়ল। সবাই খাবার খেতে লাগলো। রাকিব আয়ানের দিকে বিফ এগিয়ে দিল। সবাই অবাক হয়ে তাকালো। সবাই ভাবলো আয়ানকে খেতে দিয়েছে। আয়ান রাকিবের শার্ট গুছিয়ে দিল। সবাই ওদের দিকে ভ্রুকুচকে তাকিয়ে থাকলো। আয়ান নিজের মতো করে খেতে লাগলো। দুইজনের খাওয়া আগে শেষ হয়ে গেল। আয়ান উঠে গিয়ে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলো। রাকিবকে দিয়ে নিজের চেয়ারে বসলো। রাকিব খেয়ে আয়ানকে দিল। আয়ান খেতে লাগলো আর ফোন দেখতে লাগলো। রূপা বলে উঠলো, তোমার কি একে অপরকে চেনো নাকি? জানি না ভাবি, আপনার দেবরকে জিজ্ঞেস করেন চেনে নাকি না। আয়ান, চিনি না কাউকে। রূপা আর কিছু বলল না। হঠাৎ করে আয়ানের সামনে একটা মেয়ে এসে বলল, হাই। আয়ান উঠে দাঁড়িয়ে বলল, হ্যাঁ, কেমন আছো? আয়ানকে জড়িয়ে ধরতে সাথে সাথে বসে থাকা মেয়েটা বলে উঠল, হচ্ছেটা কি? সবার সামনে একটা ছেলেকে জড়িয়ে ধরতে লজ্জা লাগে না? নোভার কণ্ঠ শুনে মেয়েটা পিছনে তাকিয়ে বলল, নোভা, তুই এখানে? হ্যাঁ, আমি এখানে। অনেক অবাক হলি মনে হয়। ওকে জড়িয়ে ধরার সাহস কই থেকে পাস তুই? নোভা, আমি ওকে ওভাবে ধরি নাই। অনেকদিন পর দেখা, তাও বাংলাদেশে। আয়ান তুলির কোমর ধরে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল, আমার ফ্রেন্ড আমাকে জড়িয়ে ধরবে 100 বার। আপনার সমস্যা কোথায়? দোস্ত, তোর নাম্বার খুঁজে পাই নাই। ডায়েরিটা আগুন জ্বালিয়ে দিয়েছি, তাই নাম্বার কোনো কিছুই নাই। হোয়াট? ডায়েরি পড়ে ফেলছোস? ডায়েরি পড়ে ফেলছো? হ্যাঁ। কিসের ডায়েরি? আর মিস্টার আয়ান, বেশি হয়ে যাচ্ছে না? নদীর কথা শুনে আয়ান তাড়াতাড়ি করে তুলিকে ছেড়ে দিয়ে নদীর দিকে তাকিয়ে বলল, সরি বউ, তুলি পরিচয় হ। উনি আমার মনের রানী, আমার একমাত্র, আমার চোখে সবচেয়ে সুন্দরী রমণী। আয়ানের কথা শুনে নদী লজ্জা পেয়ে গেল। আতিয়া রূপা মিটিমিটি হাসতে লাগলো। নোভা থমকে গেল। আয়ানের কথা শুনে তুলি বলল, উনি তোর বউ? আসসালামু আলাইকুম ভাবি। খেতে বসেছি, সালামের উত্তর তো নিতে পারলাম না। সমস্যা নেই, মাশাআল্লাহ, আসলেই ভাবি সুন্দর। যেছিস দোস্ত। আচ্ছা শোন, আমি আসছি, পরে কথা হবে। ফোন নাম্বার দে। আয়ান নাম্বার বললে তুলি তুলে নিল। নদী আয়ানের থেকে বিদায় নিয়ে চলে গেল। রাকিব বলে উঠল, নদী আপু তোর বউ? হ্যাঁ। ও। আয়ান হাসি দিয়ে নদীর দিকে তাকিয়ে দেখতে লাগলো। নদী বলে উঠল, এইভাবে তাকিয়ে থেকে লাভ নেই। ওই মেয়েকে জড়িয়ে ধরছেন না, একবার বাসায় যাই। নদীর কথা শুনে সবাই হেসে দিল, নোভা, রাকিব, আয়ান বাদে। আয়ান বলে উঠল, আরে আই এম সরি, অনেকদিন পর দেখা। ওই 1 বছর আগে দেশে এসেছে, ওর সাথে যোগাযোগ নাই, আজ দেখা হইল আর কি। আমারও ফ্রেন্ড, ওই যে দাঁড়িয়ে আছে, জড়িয়ে ধরবো। আরে বাবা, সরি বললাম তো। সরি, গুলে পানি খাও। নদী অভিমান করে থাকলো। নোভার চোখে পানি জমাট বাঁধলো। সবার খাওয়া শেষ হইলে আয়ান বিল দিতে গেলে রাহাত, রাফি, আয়ান বলে উঠল, আমি দেই, আপনারা যান। আয়ান জোর করে দিয়ে দিল। সবাই রেস্তোরাঁ থেকে বের হয়ে কথা বলতে লাগলো। সবাই মিলে লেকের পাড়ে চলে গেল। সবাই বসে থেকে গল্প করতে লাগলো। আয়ান নদীর হাত ধরে হাঁটতে লাগলো। নোভা ওদের দিকে আড়াই চোখে তাকিয়ে দেখতে লাগলো। দুইজন অনেক দূর চলে গেল। নদী আয়ানের সাথে দৌড়ে প্রতিযোগিতায় দিল। নদী দৌড়ে এসে আয়ানের আম্মুকে ধরে ফেললো। আয়ানকে বলল, আমি জিতেছি হিরো। আর একটুর জন্য হেরে গেলাম। নদী খুশি হতে লাগলো। রাকিব আয়ানের দিকে তাকিয়ে হাসলো। আয়ান মুচকি হাসি দিল। নদী বলে উঠল, নদী, তোমরা গাড়িতে উঠো। সবাই গাড়িতে উঠে পড়ল। আয়ান নদী একসাথে বসলো। সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। আয়ান সামনে গ্লাসের ভেতর থেকে নোভাকে দেখতে লাগলো।
নদী আয়ানের হাতে হাত রাখলো। আয়ান নদীর দিকে তাকালো। নদী বলল, তুমি হেরে গেলে, হেরো হয়ে গেছো। দেখছো দেশে থাকলে কত শক্তি বাড়ে। জি ম্যাম। এখন তো তোমারও বাড়বে। তোমাকে নিয়ম মতো খাবার খাওয়া দাওয়া করতে হবে। ওকে। সবাই টুকটাক কথা বলে বাসায় চলে গেল। আয়ান রুমে গিয়ে সোজা আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে আয়ান সোজা খাটে শুয়ে পড়ল। নদী আয়ানের পাশে বসে বলল, ঘুমিয়ে গেলে নাকি? না, বলো। এইগুলো খুলে দাও না, বিরক্ত লাগছে। আয়ান উঠে নদীকে সাহায্য করতে লাগলো। আয়ান সব খুলে দিয়ে বলল, শাড়িটা খুলে দিব নাকি? আয়ানের কথা শুনে নদী লজ্জা পেয়ে বলল, যাও ফাজিল। নদী পিন সাথে গয়না সবকিছু নিয়ে ড্রেসিং টেবিলের সামনে চলে গেল। আয়ান বলে উঠল, আমার ঘুম পাচ্ছে, ঘুমিয়ে গেলাম। আচ্ছা, গুড নাইট বউ। গুড নাইট। আয়ান ঘুরে শুয়ে পড়ল। নদী পোশাক চেঞ্জ করে আয়ানের পাশে শুয়ে পড়ল। আয়ানের দিকে তাকিয়ে ঠোঁটে আলতো করে কিস করে বলল, মাশাল্লাহ, আমার পিচ্ছে জামাইটা কত কিউট, চকলেটের মতো। খেয়ে ফেলি। যাই, ঘুমাও, সকালে ইউনিভার্সিটি যেতে হবে। নদী আয়ানকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে আয়ান তাড়াতাড়ি করে রেডি হয়ে বাইক চাবি নিয়ে চলে যেতে গেল। আয়ানকে দেখে আয়ানের আব্বু বলল, খেয়ে ভার্সিটিতে যা। বাহিরে খেয়ে নিব আম্মু। ওই 3 জন বের হয়েছে নাকি? গেছে, তুই খেয়ে তারপর যা। আচ্ছা, খেতে দাও। আয়ান খাবারের টেবিলে বসলো। আয়ানের আম্মু খাবার দিলে আয়ান বসে খাবার খেতে লাগলো। আয়ানের আম্মু বলল, আজান, রাহাতে তোর পছন্দ হয়নি? আপু কি পছন্দ করছে? হ্যাঁ, ওই পছন্দ করেছে দেখে তো এঙ্গেজমেন্ট করতে চাচ্ছি। ও আচ্ছা, তাহলে তো হইলই। তুই কি একবার দেখবি নাকি? দেখতে হবে না, উনি ভালো একজন ছেলে, আর তোমরা চয়েস করছো। খোঁজ খবর না নিয়ে তো আর বিয়ে ঠিক করো নাই। ওর ফ্যামিলিও ভালো, ছেলেও ভালো আছে, আর আতিয়াও রাজি। তাহলে তো হয়ে গেছে, অত চিন্তা করো না আম্মু। আচ্ছা, আমি বের হচ্ছি। আয়ান বের হয়ে গেল। আয়ান বাইক নিয়ে সোজা ভার্সিটিতে চলে গেল। আয়ান ভার্সিটির ভেতরে প্রবেশ করতে আয়ানের ফ্রেন্ডরা আসলো। আয়ান সবার সাথে কুশল বিনিময় করলো। আয়ান ক্লাসের দিকে যাচ্ছিল, হুট করে কেউ সামনে হাত বাড়িয়ে দিয়ে বলল, আপনি কি এই ভার্সিটিতে নতুন? সিনিয়রদের কিস না করে যেতে পারবেন না। নদীর কথা শুনে আয়ান হাত ধরে ঘুরিয়ে সামনে নিয়ে এসে 2 কাঁধে হাত রেখে ভর দিয়ে বলল, সিনিয়র, আপনাকে তো রাতে বুঝাবো মজা। এখন এত মানুষের ভিতরে কি আর কিস করা যায়? আরো সবাই তাকিয়ে আছে। কিস করতে যে বললেন। মজা করে বলছি। কখন উঠেছো? আমাকে না তুলে চলে এসেছো? ভাবি টেনে নিয়ে এসেছে। আচ্ছা থাকো, ক্লাসে যাই। এতগুলো বন্ধু কিভাবে পাইলেন? গতকাল পরিচয় হয়েছে। ও আচ্ছা। আয়ান নদীর কপালে চুমু দিয়ে চলে গেল। নদীর বান্ধবী এসে বলল, এই হ্যান্ডসাম ছেলে তোকে কিস করে গেল? ভাই, তোর না জামাই আছে? জামাই আছে তো কি হয়েছে, বয়ফ্রেন্ড থাকতে পারবে না নাকি? নদী চালিয়ে যা। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকলো। একজন বলে উঠল, তোর ভাইয়ের বউ ও? তোরা 2 জন এসব কিভাবে বলিস? যেভাবে শুনলি বাদ দে, এই চল ক্লাসে যাই। সবাই ক্লাসে চলে গেল। আয়ান ক্লাসে গিয়ে সবার সাথে আড্ডা দিতে লাগলো। ক্লাস শুরু হলে ক্লাস করতে লাগলো মনোযোগ দিয়ে। ক্লাস শেষ করে লাইব্রেরিতে চলে গেল। আয়ান বসে থেকে বই পড়তে লাগলো। নদী বাহিরে বসে থেকে সবার সাথে আড্ডা দিচ্ছিল। নদী বলে উঠল, কি ব্যাপার, আমার পিচ্চি বয়ফ্রেন্ডকে দেখছি না? ওর বন্ধুরা ওখানেই আড্ডা দিচ্ছে। থাক, আমি জিজ্ঞেস করি। আমাকে বলছেন আপু? হ্যাঁ, তোমাদের আরেকটা বন্ধু কই? রাতুল বলতে যাবে, সাথে সাথে আয়ান আসতে লাগলো। আয়ান ইশারা করলে নদী আয়ানের দিকে তাকালো। আয়ান তাড়াতাড়ি করে হেঁটে যাচ্ছিল। গেটের কাছে যেতে কয়েকটা ছেলে এসে আয়ানকে ধরলো। আয়ানকে মারতে যাবে, আয়ান 3 জনকে মেরে ফেলে দিল। নদী আতিয়া রূপা অবাক হয়ে গেল। আয়ানের বন্ধুরা এগিয়ে যেতে লাগলো। সাথে সাথে গাড়ি নিয়ে কয়েকজন ভেতরে ঢুকলো। আয়ানকে বাইক দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিল। নদী আতিয়া রূপা দৌড়ে এগিয়ে গেল।
আয়ান ইশারা করে তিনজনকে দূরে থাকতে ইশারা করলো। আয়ান উঠে এক লাথি দিয়ে ফেলে দিল। আয়ান ওর বাইক দিয়ে সোজা চলে গেল। আয়ান, আয়ান বাইক নিয়ে চলে গেলে ওর পেছন পেছন সবাই যেতে লাগলো। রূপা বলে উঠলো, আমি রাফিকে কল দিই। রূপা রাফিকে কল দিতে লাগলো। ওইদিকে রাফি মিটিংয়ে থাকার কারণে ওর ফোন কেটে দেওয়া হচ্ছিল। ওইদিকে আয়ান মারপিট করতে লাগলো। আয়ানকে মারতে যাবে সাথে সাথে রাকিব এসে পড়লো। দুইজন মেরে ফেলে দিয়ে রাকিবের বাইকে উঠলে আয়ানকে নিয়ে যেতে লাগলো। আয়ান বলে উঠলো, বেশি বেশি করে ফেললো না? বড় বোন হয়, কিছু বলতেও পারি না। দুইজন কথা বলতে যাচ্ছিল। ওইদিকে আতিয়া নদী কান্না করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছিল। আয়ান সাথে সাথে রাকিবকে ওদের সামনে বাইক থামাতে বলল। আয়ান বাইক থেকে নামলে আতিয়া নদী দুইজন জড়িয়ে ধরে চুমু দিতে দিতে বলল, তুমি ঠিক আছো? ভাই তোর কিছু হয় নাই তো? ওরা কারা ছিল আব্বু? ভাইয়া কল ধরছে না। ওদের চিহ্নস কি? আব্বুকে দিয়ে ওদের ব্যবস্থা করাবো। আয়ান দুইজনকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে চোখের পানি মুছে দিতে দিতে বলল, আরে কান্না বন্ধ করো, আমি সম্পূর্ণ ঠিক আছি। আর কারা দেখি নাই, কান্না করো না তো। ভাবি, আমি আপনার ভাইয়ের সাথে আছি, আপনার ভাইয়ের কিছু হবে না। রাকিব তুমি? হুম। আয়ান, বাসায় চলো। না, ক্লাস আছে, ক্লাস করতে হবে। চলো, কান্না করো না। ওকে ভাবি, ভালো থাকবেন, আমি আসছি। বাসায় চলো। না, অন্যদিন যাব। আয়ান নদী আতিয়াকে নিয়ে ভার্সিটিতে চলে গেল। নদী কান্না করতে থাকলো। আয়ান ভেতরে প্রবেশ করলে ওর বন্ধুরা এসে জড়িয়ে ধরলো। আয়ান ওদেরকে নিজের থেকে সরিয়ে কথা বলে ক্লাসে চলে গেল। 1 মাস পর আতিয়া রাহাতের এঙ্গেজমেন্ট, সবাই নাচ গান করছে। আয়ান এক পাশে বসে থেকে দেখছে। নোভা নাচতে নাচতে আয়ানের হাত ধরে বলল, বিয়াই আসেন। সরি বিয়াইন, আমি মেয়েদের সাথে নাচি না। নোভার আগে হাত মুঠো করে নিল। নদী রূপা আয়ানের কাজিনরা ডান্স করতে লাগলো। আয়ান মুগ্ধ হয়ে নাচ দেখতে লাগলো। সবার ডান্স হইলে হাতে তালি দিল। রাকিব বলে উঠলো, চলে আয়। পারবো না। শালা আসবি? তোর শালা না, তোর ভাইয়ের। একজনের হইলেই হবে, আমি গান সিলেক্ট করছি, আয়। আয়ান উঠে পড়লো। রাকিব দুইজন গান বাজলে হুশ উড্ডা দিতে হে মেরে নূরে। আয়ান উঠে পড়লো। রাকিব দুইজন গান বাজলে মানে দুইজন নাচতে লাগলো। ছেলে মেয়েরা শীষ বাজাতে লাগলো। নদী হা হয়ে আয়ানের দিকে তাকিয়ে থাকলো। আতিয়া রূপা সবার চোখ বড় বড় হয়ে গেল। রূপা বলল, আয়ানের নাচ দেখে আমরা ভাবতাম ওই একটাই ব্রয়লার মুরগি, এই তো দেখি সব কিছুতেই পারদর্শী। আয়ানের আম্মু হাসি দিয়ে বলল, আমার ছেলে পড়ায় যেমন নাচেও পারদর্শী, রান্নাও মোটামুটি জানে। তাই তো দেখছি। বাট আম্মু, এই রাকিবের সাথে কাহিনী কি? দুজন বলে চেনে না, অথচ দুজন যেভাবে নাচে আর কথাবার্তা দেখে তো মনে হয় ওরা পরিচিত। আর আগে দুইজন ডান্স না করলে তো এভাবে তাল মিলিয়ে সেম টু সেম কেউ নাচতে পারবে নাকি? আমিও সেটাই ভাবছি। এই ছেলে মেয়েগুলো না কান খেয়ে ফেলছে। এইদিকে আয়ান রাকিব দুইজন নাচ শেষ করলে সবাই হাতে তালি দিল। সবাই বলতে লাগলো, আয়ান আর একটা ডান্স কর। ওইদিকে রাকিবের কাজিনরা অনুরোধ করতে লাগলো। নোভা উঠে বলল, আমি গান দিয়েছি, আয়ান চলো এই গানে নাচি। সরি বিয়াইন। রাকিব, তুই কি নাচবি? আচ্ছা, আপু যেহেতু গান দিয়েছে, নাস্তার পর না হয় আমি আর তুই নাচবো। আয়ান না করতে যাবে, রাকিব কানে কানে বলল, দোস্ত, সিক্রেট করার আগে নাচ, ঝামেলা ভালো লাগছে না। রাকিব আয়ানকে ধাক্কা দিয়ে নোভার দিকে দিল। নদীর রাগ হইলেও কিছু বলল না। বলছি তোমার দিব্যি গেলে, আমি বড় শান্ত ছেলে। এই গানে দুইজন নাচতে লাগলো। ছেলেগুলো চিৎকার দিয়ে ওদের উৎসাহিত করতে লাগলো। হাত ধরার স্টেপটাও আসলে আয়ানের বিরক্ত লাগলে কিছু বলল না। দুইজনের ডান্স শেষ হলে আয়ান নিচে নামতে যাবে, সাথে সাথে একজন বলল, রে আয়ান, তোর তিনজন কি প্রফেশনাল ডান্স শিখেছিস নাকি? আসো, সবাই আমাদের ডান্স পছন্দ করছে।
আয়ানের হাত ধরলে আয়ান হাত সরিয়ে দিয়ে ট্রেস থেকে নিচে নেমে নদীর পাশে বসে পড়ল। নদী রেগে আয়ানের থেকে দূরে সরে যেতে নিলে আয়ান হাত ধরে জোর করে বসিয়ে দিল। নোভা একা একটা গানে নাচতে লাগলো। নদীর আগে উঠে গেল। আয়ান নদীর পিছন পিছন যেতে লাগলো। নোভা ওদের দিকে চোখ রাখলো। নদী ছাদে গেলে আয়ান নদীকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, জান কি হইল, তুমি রাগ করলে? আমাকে ছাড়ো, তোমার সাথে আমার কোনো কথা নাই। জান রাগ করে থাকে না, আমি কি নাচতে চাইছি? ওই মেয়েটা তো সবার সামনে জোর করছিল। আমি সেটা নিয়ে কথা বলছি না। আমার কথা, আমি যে তোমাকে বারবার বললাম কাপল ডান্স করব, তোমার জন্য নাচ আমি শিখলাম, তুমি কি না আমাকে বললে তুমি পারো না। এসব ভালো লাগে না, অথচ ওদের সাথে ভালোই নাচলে। বাহ, শুধু বউয়ের সাথে নাচতে তোমার সমস্যা। সরি, তুমি যদি চাও আমাকে 2 বার দেখালে আমি পারবো, কারণ তোমাদের ডান্স দেখেছিলাম। তুমি শুধু একবার দেখাও কোনটাতে। লাগবো না। নদী কান্না করতে নিলে আয়ান ঘুরিয়ে ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। নদী নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করতে লাগলো। আয়ান কোমরে হাত দিয়ে আরো শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিল। নদীকে শান্ত করে আয়ান নদীর গালে হাত দিয়ে ধরে বলল, বলো না জান, কোন গানে ডান্স করবে? কুর্চি মাথাপেট্টি সিঙ্গার সাহিতি চাহান্তি আর শ্রী কৃষ্ণা গানে নাচবো। ও, এইটা তো আমি পারি। ওকে চলো একবার ট্রাই করে নেই। আয়ান নদী একবার ছাদে 2 জনটাই করে দ্বিতীয়বার করে নিচে চলে গেল। 2 জন গান দিয়ে স্টেজে উঠে পড়লো। 2 জনের এন্ট্রি নেওয়াটা সবাই হা হয়ে গেল। 2 জনকে রোমান্টিক ভাবে ডান্স করতে দেখে নোভা রাগে হাত মুঠো করে নিতে লাগলো। রাকিব শীষ বাজাতে লাগলো। রাকিব একটা মেয়েকে নিয়ে উঠে 2 জন ওদের সাথে ডান্স করতে লাগলো। আয়ান রাকিবের দিকে মুচকি হাসি দিল। নদীর সাথে ডান্স শেষ হইলে নদী মেয়েটা নেমে পড়ল। রাহাত বলে উঠল, আয়ান, রাকিব তোদের ডান্স তো অনেক দেখলাম, গান শোনা। মাপ চাই ভাইয়া, আমি এখন জায়গা। দোস্ত বাহিরে যাব, আয়। রাকিব আয়ান নিচে নেমে পড়ল। বাকিরা সবাই নাচ গান করতে লাগলো। ওইদিকে আয়ান রাকিব বের হয়ে স্পিড খেতে লাগলো আর বলল, নদী প্রচন্ড রেগে গেছিল, অনেক কষ্টে রাগ ভাঙাইছি। তোর যে বোন, ওই যদি কোনো প্যাচ লাগায় আল্লাহ জানে কি হবে। ওই বিয়ে ভাঙার প্ল্যান নিয়ে ঘুরছিল, যার কারণে রাহাত ভাইয়া জোর করে আজ এঙ্গেজমেন্ট আর বিয়ে পড়িয়ে রাখবে। পরে আবার ভাইয়ার ছুটি পেলে বিয়ে অনুষ্ঠান বড় করে তুলে নিয়ে যাবে। ও আচ্ছা। তুই কি আমার উপরে রেগে আছস? খা। কথা এড়িয়ে যাচ্ছিস? আয়ান চুপচাপ থাকলো। আয়ানের আব্বু কল দিলে 2 জন ভেতরে চলে গেল। কাজী নিয়ে আসার দায়িত্ব দিলে 2 জন গিয়ে কাজীকে নিয়ে আসলো। আতিয়া রাহাতের বিয়ে পড়িয়ে দিল। আয়ান দুষ্টুমি করে নদীর পেছনে দাঁড়িয়ে আস্তে আস্তে নদীর পেটে হাত দিতে নদী রেগে সজোরে থাপ্পড় মারতে যাবে, সাথে সাথে আয়ান হাত ধরে বলল, আরে কি করছো? বদমাইশ তুমি, আমি ভাবছি কে না কে। ও আচ্ছা, থাপ্পড়টা পড়লে কি হইতো? দাঁড়িয়ে থেকে দেখো, দুষ্টুমি করলে খবর আছে। নদীর সামনের দিকে ঘুরে দেখতে লাগলো। আয়ান বারবার দুষ্টুমি করলে নদী মিটি মিটি হাসতে লাগলো। নদী হাত ধরে পায়ে পাড়া দিলে আয়ান আহ করে উঠল। নদী ফিক করে হেসে দিল। আয়ান হুট করে কিস করে চলে গেল। আয়ানকে দেখে রাকিব টেনে নিয়ে ছাদে চলে গেল। রাকিব সিগারেট ধরিয়ে বলল, এই নে। না খাবো না, তুই খা। আমার বউয়ের কাছে যাওয়া লাগে, ধরা খাবো। আয়ান, তুই কি আপুকে সত্যি ভুলে গেছস? আমার বউ থাকতে অন্য মেয়েকে নিয়ে ভাবার সময় নাই। এটা কি সত্যি? সত্যি। এইসব কথা আমার শোনার ইচ্ছে নাই। তোর নতুন দুলাভাইকে নিয়ে আসস নাই? কোটিপতি প্রফেসরের ছেলে। আপুকে ওই ঠগাইছে। রাকিবের কথা শুনে আয়ান হাসতে লাগলো। রাকিব বলল, হাসিস কেন? এমনি। তাড়াতাড়ি খা। এঙ্গেজমেন্ট দিন ওই অন্য মেয়ের সাথে এঙ্গেজমেন্ট করে ফেলছে। আপুকে উইশ করছে, সবার সামনে বেজ্জতি করছে। ও ভালো, অনেক খুশি লাগছে তাই না? আমি আমার ব্যাপারে খুশি, অন্যজনের কথা শোনার আর ইচ্ছে নাই। আই এম সরি, তোমাকে আমি ভুল বুঝেছিলাম। ভালো করছস, তোর ফ্রেন্ডশিপের পরিচয় দিয়েছস।
আমার উপরে বিশ্বাস সব তুই প্রমাণ করে দিয়েছিস। আমি কোনো কষ্ট পাই নাই তোর ব্যবহারে। আমি যে দেশে এসেছি, এসে নিজের স্ত্রীর ভালোবাসা পেয়ে, বুঝতে পারছিস আসলে আমার জন্য কে যোগ্য অযোগ্য জেনে নিজের জীবন দিতে চাইছিলাম। আয়ান হাসতে লাগলো। রাকিব আয়ানকে জড়িয়ে ধরলো। রাকিব বলে উঠল, আমাকে ক্ষমা করে দে। আপু যেভাবে এসে বললাম তুই ওর সাথে জোর জবরদস্তি করতে নিয়েছিলি। ওই প্রিন্স ওকে বাঁচাইছে। ওই ছেলেও তো বলছিল। আমি ভাবছিলাম সত্যি ওর সাথে মারামারিও করছস। দেখ বোন, যে আমার রক্ত সেই আমার মিথ্যা বলবে কিভাবে? ভালো করছস, আমি তোর উপরে রাগ করি নাই। আমার শুধু একটা জায়গায় কষ্ট লাগছে, তুই কি করে আমাকে অবিশ্বাস করলি। আমি যদি তোর বোনকে রেপ করতে চাইতাম তাহলে তো আগেই করতাম। আমি উল্টাপাল্টা করলে তুই কখনো কি ধরতে পারতি নাকি? অনেক কিছু বলা যায় না, ওই তোর বোন তাই। বাট সবসময় আমি তোর বোনকে দূরে সরিয়ে দিয়েছি। আমি কি করব বল? আপুর চোখের পানির সাথে কথাগুলো আমি নিতে পারছিলাম না, তাই রাগে তোকে মেরেছি আর ফ্রেন্ডশিপ নষ্ট করে দিয়েছি। বাদ দে, আমি আর অতীত নিয়ে ভাবতে চাই না। আমি অনেক ভালো আছি, কিন্তু তোর বোন সেদিন যা করলো মোটেও ভালো করে নাই। ওই আমাকে আগের আয়ান ভাবলে ভুল করবে। নেক্সট টাইম আমি ওকে ছাড়বো না বলে দিলাম। আপুর মাথা গরম, তা তো তুই জানোস। ওই কখন কি করে নিজেও জানে না। চল নিচে যাই, আমার বউ আমাকে খুঁজছে মনে হয়। আয়ান রাকিব নিচে চলে গেল। নদী আয়ানকে দেখে কাছে এসে বলল, সমস্যা কি তোমার? কথায় কথায় উধাও হয়ে যাও কেন? কি হয়েছে বিবিজান? ওইখানে চলো। বিয়ান মনে হয় বিয়েকে চোখে হারান। নদী মিষ্টি করে হেসে আয়ানের হাত ধরে বলল, কিউট পিচ্চি একটা মাত্র জামাই, চোখের সামনে না দেখলে মনের ভেতর ছটফট করে ভাই। কিভাবে তোমাকে বোঝাবো? বিয়ে করো, তোমার বউয়ের জ্বালাতনে বোঝা যাবে। নদী আয়ানের ঠোঁটে আলতো করে কিস করলে নোভা দেখে ফেললো। নদী লজ্জায় আয়ানের বুকে ঘুষি মারতে মারতে বলল, কুত্তা বিড়াল, বিয়ে এর সামনে থাক। নদী লজ্জায় দৌড়ে চলে গেল। নোভা রাগে হাত মুঠো করে নিল। আয়ান হাসতে লাগলো। রাকিব হেসে বলল, ভাই তোর বউ তো দেখি একেবারে বাচ্চাদের মতো, লজ্জায় কিভাবে চলে গেল? ওই শুধু আমার বয়সে বড়, বাট ওর কাজ কাম সব বাচ্চাদের মতো, একদম সরল। অল্পতে অভিমান হবে, রাগ হবে, আবার আমার দিকে কেয়ার করা বাদ যাবে না। আমার উপরে রাগ করবে, আবার আমার জন্য টেনশনে মরবে। সুখে রাখিস ইনশাল্লাহ। কোনো কালনাগিনীর নজর না পড়লে হয়। নোভার গায়ে লাগলো কথাগুলো। আয়ান যেতে লাগলো। আয়ান নদীর পাশে বসে পড়লো। নদী লজ্জায় ওর দিকে তাকালো না। আয়ান নদীর টেনে পেছন দিয়ে সুরসুরি দিতে লাগলো। নদী আঙ্গুল তুলে কিছু বলতে যাবে, আয়ান সাথে সাথে কামড় দিতে গেলে নদীর সাথে সাথে হাত পিছনে রাখলো। আয়ানের দুষ্টুমিতে নদী উঠে যেতে নিলে আয়ান হাত ধরে বসিয়ে দিয়ে বাহুতে নিয়ে হাতের ভিতরে হাত রেখে কথা বলতে লাগলো। হঠাৎ করে গান কানে ভেসে আসলো। আয়ান নদীর দিকে তাকালো। দুইজন দুইজনের দিকে তাকালো। নদী বলে উঠলো, কণ্ঠটা তো সুন্দর, কে গায়ে? ছাড়ো। নদী আয়ান দুইজন সামনে তাকালে দেখে নোভা গান গাইছে। আমি কি তোমায় খুব বিরক্ত করছি, বলে দিতে পারো তা আমায়। হয়তো আমার কোনো প্রয়োজন নেই, কেন লেগে থাকি একটা কোনায়। আমি কি তোমায় খুব বিরক্ত করছি, বলে দিতে পারো তা আমায়। হয়তো আমার কোনো প্রয়োজন নেই, কেন লেগে থাকি একটা কোনায়। তুমি বলে দিতে পারো তা আমায়, চিঠি লিখবো না ওই ঠিকানায়। আমারও তো মন ভাঙে, চোখে জল আসে, আর অভিমান আমারও তো হয়, অভিমান আমারও তো হয়। নোভার কণ্ঠে গান শুনে আয়ান ওর দিকে তাকালো। নোভা আয়ানের দিকে তাকিয়ে গান গাইতে লাগলো। নোভার চোখে পানি গড়িয়ে পড়তে লাগলো।
নোভা তাড়াতাড়ি মুছে নিল। নোভা গান শেষ হইলে আয়ান উঠে চলে গেল। আয়ান ট্রেজে উঠে নোভা উঠে গেলে আয়ান বসে পড়ল। আয়ান একজনের হাত থেকে গিটার নিয়ে গান ধরলো। যে কষ্ট আমায় দিলে পারতে কি তা সইতে? আমারও তো মন আছে, আমারও তো কষ্ট হয়। চোখের জলে ভেজা রাত, কেউ তো তার খবর নয়। হাসির আড়ালে লুকিয়ে রাখি, বুক ভরা না বলা ক্ষয়। যে দুঃখ আমায় দিলে তা তুমি সইতে পারতে। আমার প্রাণ পাখি তুমি, আমায় ছেড়ে না গেলে পারতে। একটু ভালোবাসার আশায় কত স্বপ্ন বুনেছিলাম, তোমার দেওয়া অবহেলায় নীরবে শুধু ভেঙে গেলাম। সুখ দেবে বলে দুঃখ দিলে ঢেলে, মন দেবে বলে প্রাণ নিলে কেড়ে। তবু আজও ভালোবাসি, এটাই বুঝি আমার ভুল। তোমার স্মৃতির ভিড়ে আজও হৃদয় হয়ে আছে ব্যাকুল। তুমি সব বুঝো, শুধু বুঝো না আমাকে। আমি তোমায় সুখে রাখি, তুমি রাখো আমায় দুঃখে। তুমি সবার রাগ অভিমান বুঝো, শুধু বুঝো না আমার মন। যাকে আপন ভেবে করলে অবহেলা, দিন শেষে সেই আপন মানুষগুলো দেয় না যেন ধোকা। সবার ঠোঁটে ফোটাও হাসি, আমার গলায় দিলে ফাঁসি। আমি পর ভেবে করছো শুধুই অবহেলা। দিন শেষে বুঝবে আমায় যখন আসবে শেষ বেলা। সেদিন যদি ডাকো আমায় হয়তো ফিরবো না আর। অভিমানের দেয়াল পেরিয়ে হারিয়ে যাব অচেনা পার। যখন আমার প্রয়োজন তোমায়, তখন যদি না পাই শেষ বেলায় তোমায় পেয়ে হবে তাই বা কি বলো আমায়। সময় তো আর ফিরে আসে না, ফিরে আসে শুধু স্মৃতি। ভালোবাসা হারিয়ে গেলে থেকে যায় শুধু নীরব ব্যথা আর শূন্যতা। তুমি সব বুঝো, শুধু বুঝো না আমাকে। আমারও তো মন আছে, আমারও তো কষ্ট হয়। একদিন হয়তো বুঝবে তুমি কতটা ভালোবেসেছিলাম। সেদিন আমি থাকবো না আর, শুধু স্মৃতি হয়ে রয়ে যাব। আয়ানের চোখে পানি গড়িয়ে পড়ল। আয়ান তাড়াতাড়ি মুছে ফেললো। সবাই হাতে তালি দিল। রাকিব আয়ানের কাছে গেল। আয়ান গিটার রেখে রাকিবের সাথে নিচে নেমে পড়ল। নদী বেশ অবাক। নদী মনে মনে বলতে লাগলো, আয়ান এই গানটা কি কাউকে উদ্দেশ্য করে বললো নাকি? এই নোভা মেয়েটা আর আয়ানের ভেতরে কিছু আছে নাকি? আয়ান মাঝে মাঝে নোভার দিকে তাকাচ্ছিল। আমাকে জানতে হবে, কোনো তো কারণ আছে, না হইলে দুইজন এত গান থাকতে কেন স্যাড গান গাইলো? আর আয়ানের ব্যবহার দেখে মনে হইলো আয়ান ওর গানের পাল্টা জবাব দিল। রূপা নদীর কাছে এসে বলল, আমার দেবর দেখি সব দিকেই আছে। তাই তো দেখছি। আমি তো ভাবছি এই শুধু পড়াশোনায় ভালো, এখন দেখি সব দিকে। দুইজন কথা বলতে লাগলো। অনেক রাত হইলে আয়ান খাটে শুয়ে পড়তে নদী আয়ানের বুকের উপরে শুয়ে ঘুমিয়ে গেল। আয়ান নদীকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। 5 মাস পর। তুমি আমাকে ধোকা দিয়েছো, আমি তোমাকে দেই নাই। তোমার ঘরে বউ থাকতে তুমি আমার সাথে রিলেশন করছো, তুমি আমাকে ঠকিয়েছো। নোভা কথাগুলো বলে আয়ানের গলা চেপে ধরলো। আয়ান নোভাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, চুপ কর, তুই কোনো কথা বলিস না। তোর কোনো কথা আমি শুনতে চাই না। বাংলা কথা বুঝোস না, তোর মুখে মানায় না। আমি তোকে ধোকা দিয়েছি, লোভ করছিলি না? এখন দেখ কেমন লাগে। আমাকে প্রতিনিয়ত ফ্রেন্ডদের সামনে হাসির পাত্র বানাইছস। মজার ছলে ছলে করে আমাকে বারবার হাসির পাত্র বানাতি। ভালোবাসা ভেবে চুপ থাকতাম, আর লাস্টে যখন প্রিন্সের সাথে দেখলাম, আর লাস্টে কি করলি? আমাকে ধর্ষক বানিয়ে দিলি। আমাদের ফ্রেন্ডশিপ পর্যন্ত তুই ফাটল ধরিয়ে দিয়েছিলি। নোভা কান্না করতে করতে বলল, আমি ভুল করছি, আমি তো তোকে বলছি আমাকে ক্ষমা করে দে। আমি ভুল করছি, তোকে আমি বুঝতে পারি নাই। আমি তো বলছি তাই না? আমি এখন বুঝতে পারছি তোর মতো করে আমাকে কেউ ভালোবাসে নাই। আমার তোকে লাগবে। নোভা আয়ানের মাথার পিছন ধরে জোর করে কিস করতে লাগলো। আয়ান নোভাকে সরিয়ে দিয়ে সজোরে থাপ্পড় মেরে দিল। নোভা আয়ানের থাপ্পড় খেয়ে রাগে আয়ানের মাথা দেওয়ালের সাথে ধাক্কা খাওয়ালো। আয়ান মাথা চেপে ধরে রাগী লোক নিয়ে তাকিয়ে বলল, তুই একটা সাইকো মহিলা। তোর মতো মহিলাকে আমি ভালোবেসে জীবনে বড় ভুল করছিলাম। আল্লাহ আমাকে বাঁচাইছে। হ্যাঁ আমি সাইকো,
তোকে আমি আমার করে না পাইলে আমি কাউকে হতে দিব না। তুই স্বপ্ন দেখতে থাক, তুই কোনোদিনও আমাকে পাবি না। স্বপ্ন না, আমি না পেলে তোকে মেরে ফেলতেও আমার সময় লাগবে না। তুই ভালো করেই জানোস আমি নিজের স্বার্থের জন্য কত দূর যেতে পারি। তুই আমার ভালোবাসা দেখছস, আর তুই এটা জানোস না আমার মন থেকে যে একবার বের হয় সে আমার সামনে মৃত্যুবরণ করলেও আমি তার দিকে মুখ ফিরাই না। আয়ান কথাগুলো বলে নোভাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ছাদ থেকে নেমে যেতে লাগলো। নোভা চিৎকার করে বলতে লাগলো, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ আয়ান। আমি তোমাকে না পেলে কারোর হতে দেব না। আমি তোমাকে মেরে ফেলবো আয়ান। আয়ান পেছনে ফিরে মুচকে হাসি দিয়ে নিচে চলে গেল। আয়ান নিচে নামলে নোভা ওর পেছন পেছন নিচে গেল। বসার ঘরে সবাই বসে থেকে হাসাহাসি করছে, কথা বলছে। আয়ানের আম্মু বলল, নোভা মামুনি এসে গেছে। মামুনি হালকা নাস্তা করো। নোভা সবার সাথে বসে নুডলস খেতে লাগলো। আয়ান নদীকে খুঁজতে লাগলো। রূপা বলে উঠলো, বউকে খোঁজো নাকি? তোমার বউ তো তোমাকে খুঁজতে ছাদে গেছিল, সেই যে গেল, এখনো আসার নাম নাই। রূপার কথা শুনে নোভা আয়ান চমকে গেল। আয়ান বলে উঠলো, ছাদে গেছিল মানে কখন? তাও 20 মিনিট হয়ে গেল, বাট ওই আর নিচে নামে নাই। আয়ান আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে দৌড়ে যেতে লাগলো। আয়ান রুমে গিয়ে দেখে নদী লাগেজ গোছাচ্ছে। নদীর চোখ দুটো লাল বরণ হয়ে আছে। আয়ান নদীকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, জান পাখি, লাগেজ গুছিয়ে কই যাবে? বাবার বাড়িতে নাকি? নদী ধাক্কা দিয়ে লাগেজ নিয়ে চলে যেতে নিল। আয়ান হাসি মুখে বলল, জান কি হইছে, এমন কেন করছো? আয়ান আবার ধরতে যাবে, সাথে সাথে নদী থামিয়ে দিয়ে বলল, ব্যাস, আমাকে স্পর্শ করবে না। তোমার এই নোংরা হাত দিয়ে আমাকে স্পর্শ করতে আসবে না। নদী, জানি না তুমি কি শুনছো আর কি দেখছো, বাট আমি তোমাকে ভালোবাসি। নদী রেগে সজোরে থাপ্পড় মেরে বলল, চুপ, ওই মুখে আমার নাম নিবি না, সাথে ভালোবাসার কথা তো আরো বলবি না। যার ঠোঁটে মিষ্টি স্বাদ পাচ্ছিলি তাকে গিয়ে বল। নদী, তুমি ভুল বুঝেছো, আমি কিছু করি নাই, ওই আমাকে জোর করে কিস করছে। চুপ, তোর মিথ্যা কোনো কথা শোনার আপাতত আমার কোনো ইচ্ছে নেই। তুই যদি আমাকে ধরস তাহলে আমি নিজেকে শেষ করে দিব। নদী, নদী লাগেজ নিয়ে চলে যেতে নিল। আয়ান নদীকে বোঝাতে লাগলো। নদী আয়ানের কোনো কথা শুনলো না। নিচে গেলে আয়ান জড়িয়ে ধরতে গেলে নদী নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে সবার সামনে আয়ানকে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে চিল্লাইয়া বলল, তুই কি বাংলা কথা বুঝছস না? আমি তোর কোনো এক্সকিউজ শুনতে চাই না। আমার যা দেখা যা শোনা শুনেছি। তুই আমাকে কোনো এক্সকিউজ দিতে আসিস না। আমি ধরে নিয়েছি তুই আমাকে ভালোবাসিস না। তোকে আমি আগেও বলেছিলাম, আমি যদি দেখি যে তুই আমাকে ভালোবাসতে পারস নাই, সেই দিন আমি তোকে ছেড়ে চলে যাব। আজ সেই দিন চলে এসেছে। আমি চলে যাচ্ছি, আর ডিভোর্স লেটার তুই পেয়ে যাবি। নদীর কথা শুনে সবাই দাঁড়িয়ে গেল। আয়ান গালে হাত দিয়ে বলল, নদী আমাকে সম্পূর্ণ কথা অন্তত বলতে দাও। শুনবো না আমি, বুঝছস না বাংলা কথা? নদী চলে যেতে নিলে আয়ানের আম্মু বলল, নদী কি হয়েছে, তুই এত রেগে গেছস? আম্মু তো এত রেগে যাওয়ার মেয়ে না। খালামণি, আমি আয়ানকে মুক্ত করে দেব। তার ভালোবাসার মানুষের সাথে তার বিয়ে দিয়ে দিও। সবাই অবাক হয়ে গেল। নদীর কথা শুনে আতিয়া বলল, এসব কি বলস? আয়ান তোকে ভালোবাসে? সব মিথ্যা, সব ভুয়া। আমি যা সন্দেহ করেছিলাম ঠিক তাই হয়েছে। আমি বুঝে গেছি যে আমার এখন কি করা লাগবে। নদী চলে যেতে নিলে আয়ানের আম্মু বলল, কোথাও ভুল হচ্ছে। আয়ান তো তোকে সত্যি ভালোবাসে, ওই সেদিন আমাকে বলল। সব ভুয়া খালামণি, আমার সামনে থেকে সরো। ওই সব নাটক করছে, আমার মন নিয়ে খেলা করছে। ওই আমাকে কখনোই ভালোবাসে নাই। আমি বোকার মতো ওর মিথ্যা অভিনয়গুলোকে সত্য ভেবেছি। নদী, আমি তোমাকে কিভাবে বোঝাবো? নদী রেগে বলল, চুপ কর, আমাকে তোর বোঝাতে হবে না। আমাকে কেউ আটকাবে না। এখন আমি আমার সিদ্ধান্তে চলবো। রূপা আটকাতে গেলে আয়ানের আম্মু হাত ধরে থামিয়ে দিল। আয়ান যেতে নিলে নদী বলে উঠল, বিশ্বাস কর, তুই আমাকে যদি আর একবার ঠেকাস আমি আত্মহত্যা করব। নদী, আমি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো। একবার আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি।
আয়ান নদীর পা ধরতে গেলে নদী লাথি দিয়ে চলে গেল। আয়ান কান্না করতে লাগলো। আয়ান বলতে লাগলো, নদী, তুমি আমাকে ভুল বুঝলে। আমি তোমার সাথে কোনো অভিনয় করি নাই। আন্টি, নদীকে আটকাতে দিলেন না কেন? মেয়েটা অনেক কষ্ট করছে। আয়ানের আশায় দিন কাটিয়ে দিয়েছে। আয়ান আসার পর সব থেকে খুশি ওই হয়েছিল। মেয়েটা আয়ানের জন্য ছটফট করত। সেই মানুষটা ফিরে আসার পর হুট করে কেন ওই চলে যাবে? নিশ্চয়ই আমার ছেলে এমন কিছু করেছে। ধৈর্যশীল মেয়েটাও আজ এই বাড়ি ছেড়ে দিতে বাধ্য হয়েছে। যাক, এই সম্পর্ক জোর করে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। আয়ানের আম্মুর কথা শুনে আয়ান বলে উঠলো, আম্মু, আমি নদীকে সত্যি ভালোবাসি। আয়ানের চোখ নোভার দিকে গেলে দেখে নোভা মুখে হাসি ফুটে আছে। নোভা মিটি মিটি হাসছে। আয়ান নিজের রাগ আর কন্ট্রোল করতে পারলো না। আয়ান নোভার দিকে এগিয়ে গেল। আয়ান নোভাকে সজোরে থাপ্পড় মেরে দিল। সবাই চমকে গেল। আয়ানের আম্মু কিছু বলতে যাবে, সাথে সাথে আয়ান চিল্লাইয়া বলল, তোকে আমি পাগলের মতো ভালোবাসতাম। তুই আমাকে কখনোই ভালোবাসস নাই। তোমাকে ভুলা আমার জন্য কখনোই সহজ ছিল না। আমি তোর কাছে পরাজিত হয়ে তোকে আমি ছেড়ে দেশে চলে এসেছি একটু শান্তিতে থাকবো বলে। তুই আমার সুখ কেন সহ্য করতে পারোস না? আয়ান নোভাকে বাহু ধরে ঝাঁকাতে লাগলো। নোভা জোরে জোরে হাসতে লাগলো। আয়ান কান্নাই বলে উঠলো, কেন এমন করলে? তুমি নিজের স্বার্থের জন্য আমাকে বিশ্বাসঘাতকতা করো, আবার সেই তুমি নিজের স্বার্থের জন্য আমার কাছে ফিরে আসতে চাও। আমি তোমাকে ঘৃণা করি। তোমার মতো মেয়েকে ভালোবাসা থেকে মরে যাওয়া অনেক ভালো। তুমি জানো, তোমার দেওয়া অপবাদ সহ্য করতে না পেরে আমার বেস্ট ফ্রেন্ডকে আমার লাইফ থেকে তুমি দূরে সরিয়ে দিয়েছিলে। আমি কতটা অসহায় ছিলাম সেটা যদি তুমি বুঝতে। আমি আত্মহত্যা করতে গেছিলাম। সেদিন যদি একজন আমাকে না বাঁচাতো, সেই দিন আমি মরে যেতাম। আয়ানের কথা শুনে সবাই থমকে গেল। রাকিব এসে আয়ানকে ধরে বলল, তুই আত্মহত্যা করতে গেছিলে? হ্যাঁ, করতে গেছিলাম। ওই মানুষটা যদি আমাকে না বুঝাতো তাহলে আমি এতক্ষণে এখানে থাকতাম না। আর সব থেকে বেশি কষ্ট আমার লাগছে, তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে আমাকে বিশ্বাস করস নাই। আর সেখানে এই এসেছে ভালোবাসার জন্য। তোকে আর তোর বোনকে আমার কোনোভাবেই দরকার নাই। আমি তোদের দুইজনকে ঘৃণা করি। তোরা শুধু ভালোবাসা অভিনয় করতে পারস। নিজের স্বার্থ পর্যন্ত তোদের ভালোবাসা, স্বার্থ শেষ হইলে ভালোবাসা শেষ। আয়ান রাকিবকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে চলে গেল। রাকিব আয়ানকে জড়িয়ে ধরে বলল, আমি কখনোই স্বার্থের জন্য তোকে ব্যবহার করি নাই। আয়ান, তুই আমার ভাই। আমি তোকে নিজের ভাইয়ের মতো ভালোবাসতাম। তোকে সেদিন মেরে অতগুলো কথা বলে আমি কি শান্তিতে থাকতে পারছি নাকি? আমি আপুর সাথে কোনো কথাই বলি নাই। তুই তো দেখছো আমি কখনো আপুর সাথে কথা বলছি? হাত ছাড়, না হইলে ঘুষি খাবি। আমাকে মার, তাও নিজের মনকে শান্ত কর। দেখ, কান্না বন্ধ কর। আমি নদী আপুর কাছে যাব। যাওয়া লাগবে না। আমি যাকে নিজের করে রাখতে চাই সে আমার মনের খাঁচা থেকে বের হয়ে যেতে চাই। চলে যাক। তুই ছাড় আমার হাত। আয়ান এক ঝটকায় সরিয়ে দিল। আয়ান কান্না করতে করতে চলে গেল। রাকিব নিজের হাত মুঠো করে নিল। রাহাত বলে উঠল, তাহলে এই কাহিনী এজন্যই তুই ওর সাথে কথা বলস নাই? তাই তো ভেবে পাই না, দুজনেই একে অপরের সাথে ঝগড়া দুষ্টমি মারামারি না করে থাকতে পারে না। সেখানে তিনজন আলাদা। তুই নোভার সাথে কথা বলস না? আয়ান, তুই একে অপরের পরিচয় দিস নাই? রাহাতের কথা শুনে রাকিব নোভার দিকে তাকালো। রাকিব ধমকের সুরে বলল, তুই খুশি তো নাকি? তুই যদি আমার বড় বোন না হইতি, তোকে আমি থাপ্পড় মেরে গাল ফাটিয়ে দিতাম। শোন, এখনো সময় আছে। তুই নদিয়াপুর কাছে যাবি আর সত্যিটাই বলবি। আমি জানি না তুই কি করছো, আবার কেন বা আপু চলে গেল। নোভার প্যানিক অ্যাটাক হতে লাগলো। নোভার বুক ধরপড় করা, শ্বাস নিতে কষ্ট হতে লাগলো। বুকে ব্যথা বা চাপ লাগতে লাগলো। মাথা ঘোরা, হাত পা কাঁপা, প্রচুর ঘাম হওয়া শুরু করলো। রাকিব দৌড়ে গেল। রাহাত দৌড়ে ধরে বলল, নোভা, এই নোভা, কি হলো তোর? এটাই প্যানিক অ্যাটাক বলে।
আতিয়ার কথা আয়ানের কানে গেলে পেছনে ঘুরে তাকালো। আয়ান নোভার অবস্থা দেখে থাকতে না পেরে দৌড়ে আসলো, এসে রাহাতকে সরিয়ে দিয়ে নোভাকে ধরে বলল, নোভা, ধীরে ধীরে শ্বাস নাও নাক দিয়ে। 4 সেকেন্ড শ্বাস নিন, 6 সেকেন্ড ধরে মুখ দিয়ে ছাড়ো, কয়েক মিনিট এভাবে করো। আয়ানের কথা শুনে নোভা নিঃশ্বাস নিতে লাগলো। আয়ান তাড়াতাড়ি করে রাকিবকে বলল, রাকিব, চুইংগাম দিয়ে তাড়াতাড়ি করে। রাহাত কিছু বলতে যাবে, রাকিব থামিয়ে দিয়ে আয়ানের হাতে চুইংগাম দিয়ে দিল। নোভার মুখে দিয়ে বলল, এইটা খাও। আয়ান ওর মাথা নোভার মুখের কাছে দিয়ে বলল, দেখো তো চুল দিয়ে গন্ধ বের হয়েছে নাকি? আয়ান, পাগল হয়ে গেছিস নাকি? এসব কি যাতা করছিস? আয়ান, সরো, ওকে হসপিটালে নিতে হবে। ভাইয়া, আয়ানকে করতে দাও, আপুর অনেকবার এমন হয়েছে। নোভা আয়ানকে শক্ত করে জড়িয়ে ধরলো। আয়ান দীর্ঘ নিঃশ্বাস ফেললো। আয়ান নোভাকে সরিয়ে দিয়ে উঠে পড়লো। নোভাকে আগের থেকে অনেকটা স্বাভাবিক দেখে সবাই অবাক হয়ে গেল। আয়ান চলে যেতে নিলে নোভা বলে উঠলো, আয়ান। আয়ান কোনো কথা না বলে সোজা নিজের রুমে চলে গেল। রাহাত নোভাকে নিজের বাহুর সাথে জড়িয়ে দিয়ে বলল, বোন, ঠিক আছো তুমি? আপু, তুই একটু লজ্জা পেল, এরপর আর শয়তানি করিস না। আয়ানের জায়গায় আমি থাকলে জীবনে ফিরতাম না। নোভা রাহাতকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, ভাইয়া, আমি আসলে অনেক খারাপ। রাকিব, তুই চুপ করবি? ভাবি, আমি নদী আপুর বাসায় যাব। আমি ওনার সাথে কথা বলতে চাই। আমি একটা ভালো কাজ করতে চাই। ভাবি, প্লিজ আমাকে নিয়ে চলেন। আমি নদী আপুকে আয়নের কাছে দিয়ে আমি সারা জীবনের মতো এখান থেকে চলে যাব। আমি আর কখনোই আয়নকে জ্বালাবো না। আয়নের সামনে আর আসবোই না। তুমি অসুস্থ, তুমি রেস্ট নাও। না আন্টি, আমি নদী আপুর বাসায় যেতে চাই। ভাবি, প্লিজ চলেন না আমাকে নিয়ে। নোভা, শান্ত হও, তুমি রেস্ট নাও। আমার কথাটা কেন বুঝতে পারছেন না? ভাইয়া প্লিজ ভাবিকে বলো না। নোভা অনেক জোর করলে রাহাত নিয়ে যেতে বলল। নোভা, রাকিব, রূপা, রাহাত চলে গেল। নদীর বাসায় গেলে নদীর আম্মু বলে উঠল, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আন্টি, আপনারা কেমন আছেন? আছে কোনো মতে, রুমে আছে, তোমরা ভিতরে এসো। 4 জন ভেতরে গেল। আতিয়া, নোভা, রাকিব নদীর রুমে চলে গেল। নদীর আম্মু রাহাত রূপার সাথে কথা বলতে লাগলো। আতিয়া দরজা নক করলে নদী বিরক্ত হয়ে রেগে দরজা খুলে ওর আম্মু ভেবে কিছু বলতে যাবে, সাথে সাথে নোভা বলে উঠল, আপু, আমার আপনার সাথে কথা আছে। দেখো বোন, তোমরা আমার বাসায় এসেছো, এতে আমি অনেক খুশি, বাট আমি কোনো কথা শুনতে চাই না। আপু, আমি জানি আপনার অনেক কষ্ট হচ্ছে, আপনি কান্নাও করছেন। আপু, আয়ান আমাকে আসলে ভালোবাসে না, আর আমি তো আপনাকে কিছু বলিই নাই। তাহলে আপনি কেন রাগ করলেন? আমি এইসব কথা শুনতে চাই না। ও, আপনি ছাদে গেছিলেন? মনে পড়ছে, ভাবি তখন বলল আপনি ছাদে গেছিলেন। আমি আপনাকে বলছি ওখানে কি হয়েছে। ভাবি, রাকিব, আপনারা একটু বাইরে থাকবেন, আমি একটু একা কথা বলবো। নোভা, এখান থেকে যাও, আমি কোনো কথা শুনবো না। আমার যা দেখার দেখে নিয়েছি, আমার আর কোনো কিছু বোঝার বা শোনার দরকার নেই। আতিয়া, রাকিব চলে গেল। নোভা বলে উঠল, ভিতরে তো বসতে পারি নাকি? হ্যাঁ শিওর, বাট ওই সব কোনো কথা আমাকে বলো না। আমাদের ডিভোর্স হইলে ছোট ভাইয়ের বউ হয়ে যাবে। স্বামী কখনো ভাই হয় না। আপনাকে যা বলি কান খুলে শোনেন। এত অভিমান করা ভালো না। সব সময় চোখের দেখা সব সঠিক হয় না। আমি যতটুকু আন্দাজ করতে পারছি, আপনি আমাদের কিস করা দেখেছেন। দেখেন, আয়ান আমাকে কিস করে নাই, আমি ওকে জোর করে কিস করছি। ওই আমাকে থাপ্পড় দিয়েছিল, যেটা আপনি দেখেন নাই। আমাদের কথা আপনি শুনতে পান নাই। কথা শুনলে কখনোই আয়ানকে ভুল বুঝতেন না। শোনো, আমাকে এসব বোঝায়ও না। কে কাকে কিস করছে ওইটা দেখে লাভ নাই। আয়ান যে তোমাকে ভালোবাসে সেটা আমি আগেই বুঝেছিলাম, বাট নিজের মনকে বিশ্বাস করতে পারতাম না। কারণ আয়ান আমাকে যে ভালোবাসা দেখাতো, মনে হইতো না তার মনে অন্য কেউ আছে। ঠিক ভাবছেন।
আয়ানের মনে এখন শুধুমাত্র আপনি। আপু, আমি সত্যি কথা আপনাকে বলি, হ্যাঁ, আমি আয়ানের গার্লফ্রেন্ড ছিলাম। বুঝে গেছি, আর বলার কি আছে? আর ছিলামই কি, আছো এখনো? না, এখন নাই। আয়ান আমাকে অসম্ভব ভালোবাসতো। প্রথমে আয়ান আমার সাথে রিলেশন করতে চায় নাই। ক্লাস 10-এর সময় থেকে ওর সাথে আমার ফ্রেন্ডশিপ হয় রাকিবের মাধ্যমে। আমি 1 বছর পড়া পিছিয়ে যাওয়ার জন্য আয়ান, রাকিব, আমি এক ক্লাসে পড়তাম। আমি আয়ানের 1 বছরের বড়, জানেন? তখন থেকে আয়ানকে আস্তে আস্তে আমার ভালো লাগে। ওর ব্যবহারে বোঝা যেত ওই আমাকে লাইক করতো। ইন্টারে ওঠার পর আমি ওকে প্রপোজ করছিলাম। ওই অনেক লজ্জা পাচ্ছিল, আর রাকিব আমার ভাই দেখে ওদের ফ্রেন্ডশিপ নষ্ট হবে দেখে ওই আমার প্রপোজ একসেপ্ট করে নাই। বুঝলাম, বাট এইসব শুনে আমি কি করব? আপনাকে সব শুনতে হবে। আপনি অনেক কিছু ভাবতে পারেন। আমি থাকবোই না, ওইসব শুনেও লাভ নাই। শুনতে হবে, থাকেন না থাকেন সেটা পরের ব্যাপার। প্রপোজের 1 মাস পর আমি ওকে জোর করে কিস করছিলাম। তখন থেকে ওর সাহস বেড়ে যায়। ও মুখের প্রকাশ না করলেও ওই আস্তে আস্তে আমার প্রতি ভালোবাসা প্রকাশ করতে থাকে। কিসও করছো? বাহ, করোই তো কিস, সাথে আরো কত কিছু করেছো কে বলতে পারবে। এই জন্যই তো বলছি, সম্পূর্ণ কথা শোনো। আপু, সেই থেকে আমাদের টুকটাক রিলেশন চলতে থাকে। একদিন রাকিব একটা লেটার পায়, যেটার মাধ্যমে আমাদের রিলেশনের কথা শুনে রাকিব রেগে গেছিল, বাট আমি ব্ল্যাকমেল করছিলাম। তারপর রাকিব অনেক ভেবে চিন্তা করে পরে কিছু বলে নাই, বাট আর কখনোই রাকিব আমাদের একা থাকতে দেয় নাই। দেখা করলে বসতে গেলেও রাকিব মাঝখানে থাকতো। এরপর থেকে কখনো আয়ানের হাত ধরতে পারছি কিনা মনে পড়ে না। আমি আয়ানকে ঠকিয়েছিলাম। আয়ান আমাকে নিজের জীবনের থেকেও ভালোবাসতো, কিন্তু আমি আমাদের কলেজে প্রফেসরের ছেলে প্রেমে পড়ে যাই। ওর সাথে আমার সবকিছু হয়েছে। কি এইসব বলতে লজ্জা করছে না? না, করছে না, কারণ আমি একটা খারাপ মেয়ে। আমি এখন সত্যি কথা আপনাকে বলতে এসেছি। আয়ানের চোখের পানির অভিশাপ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আয়ান ডেলিভারি ম্যানের জব করতো, অনেক কাজ করতো। ওই একবার হোটেলে ডেলিভারি দিতে গিয়ে আমাকে আর প্রিন্সকে দেখে ফেলে। ওই রাগে প্রিন্সকে মারে, সাথে আমাকেও থাপ্পড় মেরেছিল। আমি সহ্য করতে না পেরে প্রিন্সের লোকদের দিয়ে মাইর খাওয়াইছি। আয়ান ওইখান থেকে ভেঙে পড়ে চলে গেল। রাকিবকে কিছু বলার আগে আমি প্রিন্স রাকিবের কাছে গিয়ে কান্নাকাটি করে জানাই আয়ান আমাকে রেপ করার চেষ্টা করছে। ডোভার কথা শুনে নদী চমকে উঠল। নদী বলে উঠল, হোয়াট? এত বড় মিথ্যা কথা কিভাবে বলতে পারলে? আমার কথা শোনেন। আয়ান সব ডেলিভারি দিয়ে বাসায় আসলে রাকিব আয়ানকে ধরে মারে। আয়ান রাকিবকে বোঝাতে লাগলো। রাকিব বুঝে না, কারণ আগে আমি আর প্রিন্স রাকিবকে ভুলভাল বুঝিয়ে দিয়েছিলাম। আমার কথা রাকিব বিশ্বাস করেছিল। সেদিন আয়ান প্রচন্ড ভেঙে পড়ে। আজ শুনলাম সেদিন আয়ান আত্মহত্যা করতে নিয়েছিল। ডোভা সবকিছু খুলে বলে। নদীর আগে ডোভাকে থাপ্পড় মারতে গিয়েও হাত গুটিয়ে নিয়ে বলল, আমার বাড়িতে এসেছো দেখে এই হাত থেমে গেল, না হইলে গাল ফাটিয়ে দিতাম। হ্যাঁ, আমি জানি আপনি অনেক ভালো মেয়ে, তাই বলছি শুনেন, আয়ানকে ভুল বুঝেন না। আমি তো আর ভালোবাসতে পারলাম না, ওকে কয়লা ভেবে ছুঁড়ে ফেলে দিয়েছি। আপনি আর আমার মতো ভুল করেন না। আমি আপনাকে কসম করে বলতে পারি, আয়ানের মতো ছেলে একটাও হয় না। ওই চরিত্রহীন না, ওই অভদ্রও না, ওই ভদ্র শান্ত একটা ছেলে। ওর রাগে অনেক কিছু বলে, বাট কারোর বিপদ দেখলে কখনোই থাকতে পারে না। ওই নিজের শত্রুকেও আপন করে নেয়, আর সেখানে ভাবেন ওই আপনাকে ভালোবাসে। আপনার জন্য ওই কি করতে পারে? নদী আর এক মুহূর্ত দেরি না করে লাগেজ নিয়ে বের হইল। ডোভা ওর পেছন পেছন যেতে যেতে বলল, আপু, তুমি কি বাসায় যাচ্ছ নাকি? ডোভার কথা শুনে নদী রাগী লোক নিয়ে বলল, বাসায় যাব না তো কি করব? কাল নাগিনীদের কাছে কি আমার জামাইকে ছেড়ে দিব নাকি? নদীর কথা শুনে ডোভা হেসে দিল। ডোভা বলে উঠল, ওকে, এবার ঠিক আছে। নিজের জিনিস নিজেকে ঠিক করে নিতে হয়। হো। নদী নিচে গেলে নদীর আম্মু বলে উঠল, কি রে নদী, লাগেজ নিয়ে কই যাস? তুই না এখানে থাকবি বললি?
ও এখানে থাকি আর ওইদিকে আমার জামাইকে নিয়ে কাল নাগিনীরা উধাও হয়ে যাক। নদীর কথা শুনে সবাই মিটি মিটি হাসলো। নদীর আম্মু বলে উঠলো, কি যা তা বলস, কাল নাগিনী আবার কে? আছে অনেক, তুমি থাকো, আসলে জামাই নিয়ে আসবো, না হইলে আসবো না। তুমি আব্বু ঘুরতে যাও, বাই। নদী চলে গেল। নদীর আম্মু হেসে বলল, আল্লাহ, এমন জামাই পাগল একটাও দেখি নাই। এতদিন পর আসলো, 1 মিনিটও জামাই ছাড়া থাকতে পারে না। বাপ মা পর হয়ে গেছে। সবাই হেসে দিল। আতিয়া বলে উঠলো, খালামণি, আমরা এখন আসছি। নতুন জামাই রাকিব বাবা, মামুনি আসলো না, খেয়ে নিয়ে যাবে? খালামণি, চা বিস্কিট তো খেলাম, অন্য এক সময় এসে ভর পেটে খেয়ে যাব, এখন আসছি। সবাই বিদায় নিয়ে চলে গেল। গাড়ি নিজের গতিতে চলতে লাগলো। নদী বারবার ঘড়ির দিকে তাকালো আর বলল, আঙ্কেল কতক্ষণ লাগে? এত অল্প সময়ের রাস্তা কি যেতে এত সময় লাগে? আরে বোন, গাড়ি তো জোরেই যাচ্ছে। দূর, কচু চালাচ্ছে, থাক। আবার কচু জ্যাম পড়লো, আমি হেঁটে যাই, এই জ্যামে কে বসে থাকবে? নদীর পাগলামি দেখে সবাই হাসতে লাগলো। রাকিব বলে উঠলো, আপু হেঁটে যান, ওইদিকে আয়নকে কোনো মেয়ে এসে যে তুলে নিয়ে যেতে পারে বলা তো যায় না। আমার বন্ধু সুদর্শন স্মার্ট আছে। ঠিক বলছো, আমি হেঁটে যাই। নদী নামতে যাবে, সবাই হেসে ফেললো। রূপা আতিয়া টেনে ধরে বলল, আরে কচু, আমার ভাইকে কেউ নিয়ে যাবে না। আমার ভাই তার বউকে ভালোবাসে। এত উতলা হয়ে যাস না তো। দূর ছাড়, নিজের জামার কাছে আছে তো, তাই এত কথা। ভাই বিশ্বাস কর, তোরা দু যা যে পরিমাণের জামাই ভক্ত, আল্লাহ, মনে হয় জামাই আর কারো নাই। নদী, আতিয়া কিন্তু বেশি কথা বলতেছে। ওকে পরে দেখবো, এখন আমার টেনশন লাগছে, জ্যাম ছাড়ে না কে। মনটা চাচ্ছে সবগুলোকে বোমা মেরে উড়িয়ে দেই। নদীর কথা শুনে সবাই হো হো করে হাসলো। ড্রাইভার হেসে জ্যাম ছাড়লে জোরে চালাতে লাগলো। বাসায় পৌঁছে গেলে নদী লাগেজ বাদ দিয়ে দৌড়ে ভিতরে চলে গেল। রাকিব লাগেজ নিয়ে যেতে লাগলো। আয়ানের আম্মু বলল, নদী, আসতে যা। আম্মু, বলে লাভ নেই, ওই বেটি আমাগো মাথা শেষ করে দিয়েছে। যে ধার করে গেল, আর এখন জামাইয়ের কাছে যাওয়ার জন্য উতলা হয়ে গেছে। নোভা, ধন্যবাদ মা। ওই মেয়েটা বড্ড অভিমানী আর সরল টাইপের, তুমি যে ওকে ফিরিয়ে আনতে পারছো, অসংখ্য ধন্যবাদ মা। আন্টি, আমি ঝামেলা বাঁধিয়েছিলাম, আমি নিয়ে এসেছি। আই এম সরি আন্টি। নোভা সবার সাথে কথা বলতে লাগলো। আর ওইদিকে নদী রুমের ভিতরে গিয়ে আয়ানকে উপর হয়ে শুয়ে থাকতে দেখে নদী লাফ দিয়ে আয়ানের উপরে উঠে শক্ত করে জড়িয়ে ধরলো। আয়ান চমকে উঠলো। আয়ান ঘুরে নদীকে নিচে ফেলে নদীকে দেখে আয়ান চোখগুলো ছলছল হয়ে গেল। নদী আয়ানকে কোনো কথা বলতে না দিয়ে একের পর এক কিস করতে লাগলো। আয়ান বলে উঠলো, জান, তুমি ফিরে এসেছো নাকি আমার হ্যালুসিনেশন হচ্ছে? জি না, আমি সত্যিই ফিরে এসেছি। আর সরি, অনেক কষ্ট পাইছিলাম, তার জন্য তুমি এখন উঠে কান ধরে উদ্বস করবে। তুমি আর ছেড়ে যাবে না তো? আগে বলো। না, ছেড়ে যাব না তো, যত যাই হয়ে যাক, প্রমিস। আয়ান শক্ত করে জড়িয়ে ধরলো। নদী বলে উঠলো, আমাকে কোলে নিয়ে এক পায়ের উপরে দাঁড়িয়ে থাকবে। ওকে। আয়ান উঠে দাঁড়ালো। আয়ান দুষ্টুমি করে নদীর কান ধরলে নদী ভ্রু কুচকে তাকালে আয়ান নদীর কোমর ধরে ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। দুইজন একের উপরে ঠোঁটজোড়া খেতে লাগলো। এইদিকে নোভা লাগেজ দিতে এসেছে। দুইজনকে এভাবে দেখে গাল বয়ে পানি গড়িয়ে পড়লে মুখে হাসির রেখা ফুটে উঠল। নোভা মনে মনে বলল, সুখে থাকো আমার দোষে হারানো পুরুষ। তোমাকে মূল্য না দিয়ে দূরে সরিয়ে দিয়েছিলাম, আজ একজন যত্ন করে তোমায় নিজের করে নিয়েছে। নোভা হাসি মুখে ওইখান থেকে লাগেজ রেখে চলে গেল। আয়ান দরজা লাগিয়ে দিতে গেলে লাগেজ দেখে লাগেজ নিতে গেলে দেখে নোভা চলে যাচ্ছে। আয়ান বলে উঠল, ধন্যবাদ। তুমি আমাকে এত অবহেলা না করলে আমার ভাগ্যে এমন ভালো কাউকে পেতাম না। তুমি ছেড়ে দিয়েছিলে দেখে আমি আমার জীবনের সব সঠিক মানুষ পেয়েছি। আয়ান মুচকি হাসি দিয়ে লাগেজ নিয়ে ভেতরে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে নদীর উপরে ঝাঁপিয়ে পড়ল।